ফর্মটা কি তো আমরা বুঝি নাকি? ফর্ম কি জিনিস? অনেক ফর্ম তো সবাই ফিল আপ করছেন। An HTML form is used to collect user input. The user input is most often sent to a server for processing. এখন তো আমরা HTML দিয়ে করব, আমাদের ব্যাকএন্ডে কোনো সার্ভার নাই, কিছুই নাই, জাস্ট স্ট্যাটিক ফর্ম তৈরি করব। যখন আমরা পিএইচপি করব তখন হচ্ছে ডাটাবেস থাকবে, তখন এই ফর্ম থেকেই ইউজাররা যা ইনপুট দিবে আমরা এই ডাটাগুলো তখন এই ডাটাবেসে স্টোর করে রাখবো। এখন আমরা জাস্ট স্ট্যাটিক ফর্ম বানানো শিখবো। এই একটা নর্মাল ফর্মের এক্সাম্পল, যে ফর্ম এরকম হয়, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম। আমরা ফর্মের এলিমেন্ট গুলো দেখি। ফর্মের প্রথমেই হচ্ছে যে দা ইনপুট এলিমেন্ট। ইনপুট এলিমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। ইনপুটের ভিতরে এক ইনপুট ট্যাগ দিয়েই অনেকগুলো ফর্মের এলিমেন্ট তৈরি করা যায়। ইনপুটের অনেকগুলো টাইপ আছে এর ভিতরে, যেমন যে এখানে বিভিন্ন টাইপ দেওয়া আছে, 4-5টা টাইপ আছে, এগুলোর সাথে ডিসক্রিপশনও আছে। যেমন ইনপুট টাইপ টেক্সট। ইনপুট টাইপ টেক্সট কি? ডিসপ্লে এ সিঙ্গেল লাইন টেক্সট ইনপুট ফিল্ড। আমরা যদি ইনপুট টাইপ টেক্সট দেই তাহলে আমরা টেক্সট জাতীয় যে লেখাগুলো লিখবো সেইগুলো আমাদের ইনপুট হবে। তারপর ইনপুট টাইপ রেডিও। ডিসপ্লে রেডিও বাটন ফর সিলেক্টিং ওয়ান অফ মেনি চয়েস। মানে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন দেখছেন না, এই জায়গায় যে এ বি সি ডি 4টা অপশন থাকে, তো ওই কাজগুলো আপনার এই ইনপুট টাইপ রেডিওর মাধ্যমে করা হয়। তারপর ইনপুট টাইপ চেক বক্স। এই জায়গায়ও যেমন আমরা জেন্ডার দেই, মেল ফিমেল, সিলেক্টের অপশন দেই, এই কাজগুলো এই চেক বক্সের মাধ্যমে করা হয়। সাবমিট, এটা হচ্ছে আপনার ডিসপ্লে সাবমিট বাটন। এটা একটা বাটন থাকে, তো এই টাইপ যদি সাবমিট দিই তাহলে সেই ডাটাটা আমাদের ডাটাবেজে চলে যাবে। ইনপুট টাইপ বাটন, এটা জাস্ট একটা ক্লিকেবল বাটন। আমরা এখন ছোট ছোট কয়েকটা কাজ স্টার্ট করি। যেমন এই জায়গায় এক্সাম্পল দিচ্ছে একটা, এ ফর্ম উইথ ইনপুট ফিল্ড ফর টেক্সট। তো আমরা এই ফার্স্টে ছোট দুইটা বক্স বানাই। এই যে নিচে আউটপুট আছে, এই আউটপুটের মতো দুইটা বক্স বানাবো। সেই জন্য এডিটর ওপেন করি। আমরা যখন ফর্ম ক্রিয়েট করব সেই ফর্মটা কিন্তু আমাদের ফর্ম ট্যাগের আন্ডারে থাকবে। যে ফর্মের একটা ওপেনিং ট্যাগ থাকবে, ফর্ম ওপেন, ফর্ম ক্লোজ। তো এই ফর্মের আন্ডারে আমরা যা কিছু দিব সেইটাই আমাদের ফর্ম হিসাবে কাজ করবে। তো এই ফর্মের ভিতরে এই জায়গায় কি করছে, যে এই যে ফার্স্ট নেমটা দিছে, এটা একটা লেভেল দিছে। এই যে লেভেল, লেভেল ফর, এই ফরে যে কোনো একটা নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছে মতো দিবেন, যাই দেন, যাতে পরবর্তীতে আপনি এর এগেনস্টে যদি কোনো জাভা স্ক্রিপ্ট লেখেন বা এটার জন্য যদি কোনো সিএসএস লেখেন, সেই ক্ষেত্রে আপনার এটা দরকার আছে। জাস্ট এই লেভেলটা চিনানোর জন্য একটা নাম ডিক্লেয়ার করতে হয়, ওটা আপনার ফর অ্যাট্রিবিউটের ভিতরে দিতে হয়। তো আমরা লেভেল ফর দিলাম ফার্স্ট নেম, লেভেল ক্লোজ। এই জায়গায় একটা বিআর ট্যাগ দিছে, বিআর ট্যাগের কাজ তো জানি। বিআর ট্যাগ দেওয়ার জন্যই আমরা এই জন যে টেক্সট বক্সটা আছে সেটার নিচের লাইন থেকে আবার শুরু হবে লাস্ট নেম। যদি বিআর না দিতাম তাহলে এই নিচের ফর্মটা পাশে থেকে হতো। তারপর একটা ইনপুট টাইপ। ইনপুট টাইপ অ্যাট্রিবিউট, টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে আমরা কি দিছি? টেক্সট। এই যে এই জায়গায় যে কয়েকটা টাইপ আছে তার একটা টাইপ ইউজ করলাম আমরা, টেক্সট। এটার একটা আইডি নেম দিছে, অ্যাপ নেম। নেম দিছে একটা, অ্যাপ নেম সেম হলো, সমস্যা নাই।
এই হচ্ছে ভ্যালু। এই জায়গায় ভ্যালু দেওয়ার কারণে আপনার ইনপুট টেক্সটের ভিতরে জনটা মানে সিলেক্টেড অবস্থায় আছে, নামটা শো করতেছে। যদি আমরা ভ্যালু নাও দেই তাও আমাদের ফর্ম ক্রিয়েট হবে। আমি এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। একটা ফর্ম ট্যাগ নিলাম, অ্যাকশনের কি অ্যাকশনটা অটোমেটিক আইসা করছে, অ্যাকশনেরও কাজ আছে কিন্তু এটা আমরা পরে জানবো, এটা আপাতত জানার দরকার নাই। কপি করে নিলাম। ফার্স্ট নেম টেক্সট। আচ্ছা, আমরা এই ভ্যালুটা কাইটা দিয়ে দেখাই যে ভ্যালু না থাকলে কি হয়। যে দেখেন আমি ভ্যালু দেই নাই, তাই এই জায়গায় আমার টেক্সট বক্সটা খালি দেখাইতেছে। আর যদি আমি এই জায়গায় ভ্যালু দিয়ে দিই সেক্ষেত্রে এই জায়গায় আমার নামটা দেখাইতেছে, যে ভ্যালুর ভিতরে যা দিব তাই দেখাবে। এই লেভেলটা কাজ করতেছে আপনার, ছবি কাইটা কেটে দেখাইতেছি যে কোনটা কি কাজ করে। লেভেল দিলে আমার উপরে এরকম একটা হেডিং আসবে যে আমি এটা কিসের জন্য, মানে এই বক্সের যে নামটা দিতেছি নামটা শো করবে, লেভেল না দিলে শো করবে না। লেভেল ছাড়া ওই জায়গায় শো করানো যায়, আপনি পি ট্যাগ দিয়েও লিখতে পারেন, এটা দিয়েও লিখতে পারেন, কিন্তু এটা ভালো প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস হচ্ছে ফর্মের ভিতরে আমি যদি কোনো ফর্মের নাম দিতে চাই, কোন ইনপুট ফিল্ডের নাম দিতে চাই এবং ওই ফিল্ডটা কি কাজের জন্য বা এখানে কি ডাটা ইনপুট করবো এটা জানাইতে চাই, সেটা লেভেল দিয়ে জানানোই ভালো। আর এই যে ফর, তারপরে আপনার এই যে আইডি নেম, এইগুলা না দিলেও আমার ফর্মে কোনো ইফেক্ট আসবে না। এই ফর্মটাকে পরবর্তীতে যখন ডাইনামিক করব বা এটার ব্যাকএন্ডে যখন আমি ডাটাবেজের কাজ করব তখন আমার এই আইডি তারপরে ফর্ম নেম এগুলোর দরকার আছে। যদি এইগুলো না থাকে তখন আমি ডাটা পাস করতে পারবো না। আমরা প্রথম থেকেই এইগুলো দিয়েই ফর্ম বানাবো যাতে অভ্যাস থাকে। লাস্ট নেম নতুন আর একটা ক্রিয়েট করি, লেভেল থেকে অ্যাড্রেস দিলাম। এটির নাম দিলাম অ্যাড্রেস, ফিল্ডের নামও দিলাম অ্যাড্রেস, ভ্যালু দিলাম না। সেক্ষেত্রে আমার কি হবে, আর একটা ফিল্ড অ্যাড হবে পাশাপাশি এসে পড়ছে, কারণ আমি বিআর দিইনি। বিআর মানে হচ্ছে লাইন ব্রেক। আমার এটা কোথায় দিতে হবে, যে আমি এই ইনপুট ফিল্ডের পরে দিব যাতে পরবর্তী ফিল্ডটা আমার নিচে আসে। তো এটা জাস্ট একটা ইনপুট টেক্সটের, মানে টেক্সট টাইপের কাজ দেখা গেল। এরকম আরো অনেকগুলো টাইপ আছে, নাম্বার আছে, ইমেইল আছে, পাসওয়ার্ড আছে। আমরা যার যখন যে কাজ তখন সেটা ইউজ করব। দেখি আগে এই জায়গায় কি কি দেখাইছে। রেডিও আছে, চেক বক্স আছে। আমি একটা একটা করে করেই দেখাই, এই জায়গায় যেভাবে আছে তো আছে, সমস্যা নেই। আমি ইমেইলের জন্য একটা ইনপুট ফিল্ড নিতেছি, মানে বিআর ট্যাগ, এবার ইনপুট দিলাম, টেক্সট দিলাম। টেক্সট দিয়েও আমরা
ইমেল নিতে পারি, কিন্তু আমি ইমেল নামেই টাইপ নিলাম। এই টাইপটা ইমেল দিলে কি হয় এটা আমি বলতেছি, আগে এটা ক্রিয়েট করি। যখন আমরা ইনপুট টাইপ ইমেল দিব, তখন এই জায়গায় একটা ভ্যালিড, ভ্যালিড বলতে না, মানে ইমেইল অ্যাড্রেস যেভাবে লেখে যে আমাদের ইমেইল অ্যাড্রেসে কি একটা বাধ্যতামূলক @ থাকে, তারপর আমাদের ডোমেইনের নাম থাকে যে gmail.com, তাহলে এই জায়গায় কমন কি এবং ডট, এই দুইটা কিন্তু যে কোনো ইমেল অ্যাড্রেস লিখতে যান লাগবেই। কোম্পানি চেঞ্জ হতে পারে, জিমেইলের জায়গায় ইয়াহু আসতে পারে, তারপরে mail.com আসতে পারে, আউটলুক আসতে পারে, বিভিন্নটা আসতে পারে, কিন্তু ইমেইলের স্ট্রাকচারের কমন জিনিস হচ্ছে এই দুইটা জিনিস থাকতেই হবে। তো আমি যখন ইনপুট টাইপ ইমেইল দিয়ে ফর্ম তৈরি করব বা ইনপুট ফিল্ড তৈরি করব, সেই ক্ষেত্রে যদি কোনো রকম ভাবে এইগুলো মিসিং হয়ে যায়, যেমন একটা ডট যদি না থাকে, তখন ও আমাকে ওই জায়গায় একটা এরর দিবে যে এই জায়গায় ইনপুট ইমেল হয় নাই, ইমেল এই জায়গায় আপনি ভ্যালিড ইমেল বসান। ও বলবে ভ্যালিড ইমেলের কথা, কিন্তু আমাদের যদি এটা ভ্যালিড নাও থাকে, জাস্ট স্ট্রাকচার মিললেই ও বুঝবে যে এটা একটা ইমেল অ্যাড্রেস। তুই ইমেলটা ও প্রেস করে হচ্ছে যে আছে কিনা আর এই ডটটা আছে কিনা। তারপরে তো আরো অনেক ভ্যালিডেশন আছে যেগুলো জাভা স্ক্রিপ্ট, জেকিউরি, পিএইচপি এগুলো দিয়েও বিভিন্ন ভাবে ভ্যালিডেশন করা যায়। এগুলো অনেক আপডেট, এটা আমরা যখন পিএইচপি তে যাব তখন এইসব ফর্ম ভ্যালিডেশন গুলো দেখবো। ইমেল তৈরি করলাম, এখন পাসওয়ার্ড ফিল্ড তৈরি করি। পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জন্য ফিল্ড নিব, তো ইনপুট টাইপ আমরা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডের জন্য নাম আর দিলাম না, দিই দিই না। আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড দিলাম, এই জন্য কি চেঞ্জ আসতেছে আমি এই জায়গায় লিখতেছি, কিন্তু এই জায়গায় কিন্তু আমার লেখাগুলা কি কি লিখতেছি শো করতেছে, প্রত্যেকটা ফিল্ডেই শো করতেছে আমি যাই লিখি না কেন। কিন্তু যখনই আমি ইনপুট টাইপ পাসওয়ার্ড দিলাম, ও তখন পাসওয়ার্ডের স্টাইল হয়ে যেতেছে, মানে আমি যা কিছু এই জায়গায় ইনপুট দিতেছি সেটা হিডেন রাখতেছে, ডিসপ্লে করতেছে না। এই কাজটা শুধুমাত্র করতেছে টাইপ পাসওয়ার্ড দেওয়ার কারণে। এই জায়গায় যদি আমি টেক্সট দেই, টেক্সট দিলে তো আর এটা হবে না। আর একটা জিনিস, যেমন আমরা মোবাইল নাম্বার দিতে পারি, আমরা অনেকেরই মোবাইল নাম্বার দেই ফর্মে। মোবাইল নাম্বার নেওয়ার জন্য একটা প্রশ্ন ছিল তার একটা প্রশ্ন ছিল কি বলেন? এই যে এটা আউটপুটে যান পাসওয়ার্ডে, এখানে যেটা আসছে না ডট ডট, আগে যে দেখতাম ওই যে স্টারের মতো আসতো, ওইটা কি আনা যায়? যেখানে যে যে ডট ডট আসছে সবগুলা, হ্যাঁ এখানে মনে করেন যে যে স্টার আছে যে একটা, আগে যে স্টার আসতো পাসওয়ার্ড লিখলে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আনা যায়, কিন্তু ওইগুলা আরো একটু আপডেট, ওইগুলো আপনার জেকিউরি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আনে। আচ্ছা, বুঝছেন? ওইটা, এটা তো জাস্ট ডিফল্ট, এটা আপনার এইচটিএমএল এর ডিফল্ট বানানো, এই জন্য এই ডট ডট, ডট তো না, এটা আপনার ওই যে সার্কেল। সার্কেল টাইপ। হুম, মানে এটা ডিফল্ট হিসাবে এইটাই আসে। পরবর্তীতে আপনারা যখন ওই জেকিউরি তারপরে জাভা স্ক্রিপ্ট এগুলো যখন জানবেন, তখন আরো জেকিউরির ভালো ভালো প্লাগইন পাওয়া যায়, ওইসব প্লাগইন দিয়েও আরো সুন্দর সুন্দর এরকম ফর্ম করা যায়। জায়গায় কি দিতেছিলাম, ফোন নাম্বার, ফোনই লিখলাম।
ফোন নাম্বার আমরা নেওয়ার জন্য কি দিব, এই জায়গায় ইনপুট টাইপ দিলাম নাম্বার, আপাতত নাম দিলাম না, নামের দরকার নেই, আমাদের ডাইনামিক কিছু হইতেছে না, তো এখন নাম না হলেও চলবে। এই যে এইখানে যদি আমি এবিসিডি দেই, যে আমি কিবোর্ড থেকে এবিসিডি এইগুলো ই করতেছি, আসতেছে না, ইটা আসছে কারণ নাম্বারের ভিতরে ই একটা টার্ম আছে, এই জন্য ইটা আসে। কিন্তু অন্যান্য লেটার গুলো আমি যে ক্লিক করতেছি, কিবোর্ড থেকে প্রেস করতেছি, আসতেছে না, শুধু এই জায়গায় নাম্বার গুলোই আসবে। এই ফিল্ডটা শুধুমাত্র নাম্বার, ও নর্মাল টেক্সট চিনে না। ওকে যখনই আপনি নাম্বার কিবোর্ড থেকে প্রেস করবেন, ও নাম্বারটাই এই ফর্মে যাবে। মানে যখন আমাদের এরকম হবে যে এই ফিল্ডে শুধুমাত্র আমরা নাম্বার রিলেটেড যে ডাটাগুলো দরকার সেইগুলো নিব, সেই ক্ষেত্রে আপনি ভ্যালিডেশনের ক্ষেত্রে এরকম নাম্বার এই জায়গায় সেট করে দিবেন, যাতে অন্য কেউ অন্য কিছু না লিখতে পারে। কারণ এইসব ফর্ম যখন বানাই, অনেক হ্যাকার থাকে, অনেক দুষ্টু প্রকৃতির লোক থাকে, যারা উল্টাপাল্টা কোড এইসব ফর্মের মাধ্যমে পাস করে, সেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের অনেক ঝামেলা করে। তো সেই জন্যই এরকম টাইপের ব্যবস্থা। টাইপ এটা তো একেবারে নর্মাল লেভেলের সিকিউরিটি, তারপরে আরো অনেক সিকিউরিটি আছে ভ্যালিডেশনের জন্য, বিভিন্ন টাইপের ভ্যালিডেশন, যে আমি এই ফিল্ডের ভিতরে প্রথম 3 অক্ষর শুধু লেটার নিব, তারপরে হচ্ছে 5 অক্ষর নাম্বার নিব, তারপরে নিব, মানে পুরো স্ট্রাকচারটাই আপনি আপনার মতো ডিফাইন করে দিতে পারবেন। মানে এগুলো হাই লেভেলের সিকিউরিটি, যাতে কেউ এসে কোনো কোড পাস করতে না পারে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি এই জায়গায় যাই। এই যে অ্যাকশন অ্যাট্রিবিউট ফর্মের, অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজটা কি, এই জায়গায় কি লিখছে, দ্য অ্যাকশন অ্যাট্রিবিউট ডিফাইন্স দ্য অ্যাকশন টু বি পারফর্ম when the form is submitted। হ্যাঁ, যখন আমরা ফর্ম সাবমিট করব তখনই অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ শুরু হয়। এই অ্যাকশন অ্যাট্রিবিউটে আমরা একটা ইউআরএল দিয়ে দিই, ইউআরএল বা পাথ ডিক্লেয়ার করে দিই, যে অ্যাকশন আমি ফর্মটা সাবমিট করলে ও কোথায় যাবে, এই ফর্মটা সাবমিট হওয়ার পর আমার ওয়েবসাইটের কোন পেজে ও অটোমেটিক চলে যাবে। এইরকম টাইপের কাজগুলো আমরা অ্যাকশনে ডিফাইন করে দিই। ওয়েবসাইটের পাথ লিংক বলে দিই, যে আমার মনে করেন এই এটা একটা ফর্ম, সেটা কন্ট্যাক্ট ফর্ম, এই কন্ট্যাক্ট ফর্মটা আছে আমার কন্ট্যাক্ট পেজে, তো এই কন্ট্যাক্ট পেজে পাবলিক ডাটা দিল, ডাটা দিয়ে যখনই সাবমিট প্রেস করবে, সাবমিট প্রেস করলে অ্যাকশনে আমি যে লিঙ্কটা দিয়ে দিব, সাপোজ আমি লিঙ্ক দিয়ে দিলাম যে আমাদের ওয়েবসাইটের হোম পেজে রিডাইরেক্ট হয়ে চলে আসবে, তখন ওই সাবমিটে ক্লিক করলেই আমার ফর্মের ডাটাগুলো আমার ডাটা বেজে অটোমেটিক স্টোর হয়ে ও অটোমেটিক হোম পেজে চলে যাবে। এগুলো সবই এই যে যেমন এই জায়গায় একটা ডেমো দেখাইছে, এই যে যেমন অ্যাকশন পেজ, এটা হচ্ছে একটা ওয়েব পেজ ও ক্রিয়েট করছে, সেটার নাম কোন এক্সটেনশনে করছে, মানে কোন ফরম্যাটে কোন ল্যাঙ্গুয়েজে, পিএইচপি তে করছে। তো যখনই এই যে ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট, আমরা এই জায়গায় আর একটা জিনিস তৈরি করে নিই, লেভেল না হলেও চলে, এটা তো একটা টাইপ সাবমিট দিলাম। এখানে একটা কথা আছে, ইনপুট টাইপ সাবমিট আর ইনপুট টাইপ বাটন, কোনটার কি কাজ আমি দুইটাই একসাথে আগে লিখি তারপরে বুঝাইতেছি। একটা ছোট্ট ডিফারেন্স আছে, এটা দিলাম বাটন। ভ্যালু দিতে হবে এই জায়গায়। এই যে সাবমিট বাটন দুইটাই কি দেখতে একই না? এখন এই দুইটার দুইটা কাজ আছে। যখন আমি সাপোজ মনে করেন পিএইচপি দিয়ে ফর্ম তৈরি করছি এবং আমার ব্যাক এন্ডে ডাটাবেজ আছে, তো আমার গোল হইতেছে যে আমি আসলো
আমার গোল হচ্ছে যে আমি এই ডাটাগুলো যখনই কেউ সাবমিট প্রেস করবে সেটা আমার ডাটাবেজে স্টোর হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি ইনপুট টাইপ সাবমিট দেই তাহলেই আমার ডাটাটা ও সাবমিট করবে এবং আমার ফর্মটা রিলোড হয়ে যাবে। ফর্মটা রিলোড বলতে এই যে জন ডো যেমন ডাটা দেওয়া আছে, আমি অ্যাড্রেস দিলাম, একটা ইমেইল একটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, কিছু নাম্বার দিলাম। এই যে আমি ইনপুট ফিল্ডগুলো ফিল আপ করলাম, ফিল আপ করে যখন সাবমিটে ক্লিক করব ও পেজটা রিলোড হয়ে যাবে এবং ডাটা চলে যাবে আমার ডাটাবেজে। এই যে দেখছেন এই ফিল্ডগুলো কিন্তু আবার ফাঁকা হয়ে গেছে। ফাঁকা কেন হয়েছে? কারণ পেজটা রিলোড হয়ে গেছে। আর এই দুইটা তো আমি ডিফল্ট হিসাবে ভ্যালু দিয়েই রাখছি, এই জন্য দেখাইতেছে। যদি এখানে ভ্যালু না দিই তাহলে আর দেখাবে না। তো এইটাই হচ্ছে আপনার সাবমিটের কাজ। যদি আমাদের এমন কোনো ফর্ম সাবমিট করা লাগে যেটার আমি ডাটা আর আমার কিসে ধরে রাখবো না, কিন্তু ডাটাটা আমার ডাটাবেজে পাস হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা সাবমিট দেব। আর বাটনের কাজ হচ্ছে এই জায়গায় আমি দিলাম এই যে বাটন, ও কিন্তু আমার ডাটা এখনো ধরে রাখছে। আমি যে ক্লিক করতেছি ও আমার ডাটা ধরে রাখছে, এটা পেজ রিলোড হচ্ছে না। এই দুইটার পার্থক্যটা এইখানেই যে একটা ডাটা ধরে রাখে না, রিলোড হয়ে যায়, আর একটা ডাটা ধরে রাখে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবমিটটা আপনার ব্যাকএন্ডে ডাটা পাঠানোর জন্য এই কাজ হয়। কিছু কিছু ক্ষেত্রে হয় আমাদের যে বাটন দিয়ে ডাটা পাস করতে হয়, বাটন দিয়েও ডাটা পাস করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে আপনার যে কিউরি বা অ্যাজাক্স একটা টার্ম আছে, ওইগুলো দিয়ে ডাটা পাস করতে হয়। এটা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন পারপাজে লাগে, ভ্যালিডেশন পারপাজে লাগে। এটা ওই ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে যে আমি এই ডাটাটা সাবমিট দিয়ে পাস করব নাকি অ্যাজাক্সের মাধ্যমে পাস করব। দুটোটাই বাটন, কিন্তু দুইটার আলাদা একটু পার্থক্য আছে। ম্যাক্সিমাম কাজ আমাদের এই সাবমিট দিয়েই হয়। নর্মাল নর্মাল যে ছোটখাটো ওয়েবসাইট, এই সব কিছুতেই সাবমিটের মাধ্যমেই ডাটা পাস হয়। টার্গেট অ্যাট্রিবিউট, টার্গেট অ্যাট্রিবিউটের 4-5টা ভ্যালু আছে। এর ভিতরে বেশিরভাগ ইউজ হয় ব্লাঙ্ক। ব্লাঙ্কটা ইউজ হয় বেশি, বাকিগুলো ইউজ হয় না। ব্লাঙ্কের কাজটা কি? যে দ্য রেসপন্স ইজ ডিসপ্লেড ইন এ নিউ উইন্ডো অর ট্যাব। এই যে জায়গায় দেখেন, এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে দেখলে। আমরা ফর্মের অ্যাকশন দিলাম, অ্যাকশন ডট পেজ, অ্যাকশন পেজ পিএইচপি, এবং টার্গেট দিলাম ব্লাঙ্ক। যখনই আমি এই সাবমিটে ক্লিক করব তখন ও আলাদা আর একটা এই জায়গায় অটোমেটিক ট্যাব খুলবে এবং ওই ট্যাবে এই অ্যাকশন পেজ শো হবে। বুঝছেন? দুইটা ভ্যালু সহ ও আমার ডাটা অন্য একটা ট্যাবে নিয়ে যেতেছে। এটাই হচ্ছে এই টার্গেট ব্লাঙ্কের কাজ। যদি আমি আমার সেম পেজেই ডাটাটা রিলোড করাতে চাই, সেই ক্ষেত্রে টার্গেট ব্লাঙ্ক দরকার নেই। টার্গেট ব্লাঙ্ক না দিলে আমার এই পেজটা রিলোড হয়ে এই ট্যাবেই থাকবে, নতুন কোনো ট্যাব ওপেন হবে না। আর ব্লাঙ্ক দিলেই ও আর একটা নতুন ট্যাব খুলবে। এটাই হচ্ছে আপনার টার্গেট অ্যাট্রিবিউটের কাজ। এই যে সেলফ, সেলফ দিলে আপনার এই কারেন্ট উইন্ডোতেই থাকবে, তো এটা না দিলেও আমাদের কারেন্ট উইন্ডোতেই থাকে ডিফল্ট হিসাবে। তো আমার এটা শুধু শুধু লেখার কোনো দরকার নাই। প্যারেন্ট, দ্য রেসপন্স ইজ ডিসপ্লেড ইন দ্য প্যারেন্ট ফ্রেম। এখন আমাদের তো এই কাজগুলোতে প্যারেন্ট চাইল্ডের কোনো ব্যাপার নাই, তাই বোঝাও যাবে না। দিয়ে দেখি কিছু বোঝা যায় কিনা। কাজ করবে না প্যারেন্ট, এইগুলার ইউজ নাই। এই দুইটা ইউজ হয়, এটা মাঝে মাঝে এটা নাই, মানে দরকার হয় না। এটা ডিফল্ট একই কথা।
এই ব্লাঙ্কটাই ম্যাক্সিমাম সময় ইউজ হয়। অনেক সময় দরকার হয় যে আমাদের এই পেজে এটা রিলোড হবে না, পেজের জায়গায় থাকবে, কিন্তু আমি যখন এই ডাটা সাবমিট করবো এটা আর একটা নতুন ট্যাবে ওপেন হবে। এই কাজ অনেক হয়, তো সেই ক্ষেত্রে এই ব্লাঙ্কটা আমরা ইউজ করি। মেথড অ্যাট্রিবিউট, মেথডটা হচ্ছে ডাটাবেজে পাস করার ক্ষেত্রে, এটা পিএইচপি মাইস্কুয়েল যখন করব সেই ক্ষেত্রে এটার ইউজ আছে, এর আগে এর কোনো ইউজ নাই। কারণ ওই ডাটাটা আমি গেট মেথডে পাঠাবো না পোস্ট মেথডে পাঠাবো ওইটাই ডিক্লেয়ার করে দেওয়া লাগে। আর এটাই ফর্মের ভিতরেই হয়, এটা ফর্মেরই একটা অ্যাট্রিবিউট, অ্যাকশন মেথড। এই যে যেমন এই জায়গায় অ্যাকশন পেজ পিএইচপি মেথড পোস্ট, মানে ও ডাটাটা যে সেন্ড করতেছে সেটা পোস্ট মেথডে ডাটা সেন্ড করতেছে। এটা যখন ওই পিএইচপির ক্লাস হবে তখন আপনারা এইগুলো ক্লিয়ার হবে। জাস্ট অ্যাট্রিবিউটটা যে এই জায়গায় দিতে হয় এই জন্য এই জায়গায় সেই নামগুলো আসছে। এই যে গেট আর পোস্ট দুইটাই ডাটা সেন্ড করতে পারে, তো গেট আর পোস্টের ভিতরে একটা পার্থক্য আছে, দুইজনের কাজ সেম, যে ও ডাটা পাস করে ডাটাবেজে, কিন্তু গেট হচ্ছে 2048 ক্যারেক্টার পর্যন্ত আপনার ডাটা সেন্ড করতে পারে, আর পোস্ট হচ্ছে বড় বড় ডাটা যদি আপনার পাস করা লাগে সেই ক্ষেত্রে আমরা পোস্ট মেথডে ডাটা পাস করবো। ওই কথাগুলাই এই জায়গায় লেখা আছে, তো আমি শর্টকাটে এগুলো দিলাম এত কিছু, কারণ এইচটিটিপি রিকোয়েস্ট হ্যাং ত্যাং এইগুলো বুঝাইতে গেলে আরো অনেক ঝামেলা, এটি আমাদের বোঝার দরকারও পড়ে না। এটি যারা ওই নেটওয়ার্কিং এর কাজ করে তখন তাদের এইসব এইচটিটিপি রিকোয়েস্ট কি ওইগুলো সম্বন্ধেও ধারণা থাকা লাগে, অনেক ডিপ লেভেলের এগুলো। The autocomplete attribute. The autocomplete attribute specifies whether a form should have autocomplete on or off. When autocomplete is on, the browser automatically complete values based on values that the user has entered before. So দেখি and look at the page, start to fill in the form again and see how autocomplete works. So এই ডাটা ধরে রাখবে, এটাকে একটু দেখি। বডির ফর্ম পর্যন্ত কপি করলাম, পরে আলাদা করবো না। এই যে অটো কমপ্লিট অন রাখলে কি হবে, যে আপনার পেজটা যখন আমরা ডাটা দিয়ে সাবমিট করতেছি, সাবমিট করলাম, সাবমিট হয়ে গেল, এখন তার যাওয়ার জায়গা নাই, সেই জন্য এরর দিছে, যেটা স্ট্যাটিক, সেই জন্য আমরা আবার ব্যাকে আসলাম, ব্যাকে আসলে আমার ওই ডাটাটা কিন্তু ধরে রাখতেছে, কিন্তু সাবমিটের ধর্ম কি ছিল যে ও রিলোড করে দিবে, তো ও রিলোড করে নাই। এটা কেন করে নাই, আমরা অটো কমপ্লিটটা অন রাখছি, মানে আমাদের ইনপুট ফিল্ডে যা ডাটা ছিল এটা অটো কমপ্লিট হয়ে থাকবে প্রিভিয়াস ডাটা নিয়ে।
অটো কমপ্লিট না থাকলে তখন আবার কোনো ডাটা থাকবে না। এই জায়গায় তাও থাকতেছে ব্যাকে আসার কারণে, রিলোড করাইতে পারলে আর মাইস্কেল পিএইচপি সময় গেলে এটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। আমার ডাটা যাইতেছে না। এটার কাজটা হচ্ছে এইটাই যে ও ডাটাটা ফিল্ডে ধরে রাখবে এবং পরবর্তীতে যখন আপনি এই পেজেই যা লিখবেন, এখন আগের যেমন ওই একটা ইমেল দিছেন, এই ইমেলটা আপনার আবার লেখা লাগতেছে, তখন ওই ইমেইলের প্রথম 2-3 ওয়ার্ড লিখলেই তখন দেখাবে যে এইরকম কোনো ডাটা এই ফর্ম থেকে এর আগেও পাস হয়েছিল, তুমি চাইলে এটা নিতে পারো। আমরা গুগল সার্চ দিতে গেলে যেরকম দেখি আর কি, যে অটোমেটিক কিছু সাজেশন করে, ওরকম সাজেশনও করবে। নো ভ্যালিডেট অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, কিন্তু এটার কাজ এখন এই জায়গায় বোঝানো যাবে না। এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে, যে আমি কোনো একটা আমার এই ফর্মে ভ্যালিডেশন সেট করে দিছি, সেটা জাভা স্ক্রিপ্ট দিয়ে হতে পারে, জেকিউরি দিয়ে হতে পারে, পিএইচপি দিয়ে হতে পারে। তো আমি চাইতেছি যে আমার ফর্মটা ভ্যালিডেট হবে না, তো আমার ভ্যালিডেশনের কোড মনে করেন স্ক্রিপ্ট লেখা আছে, তো নো ভ্যালিডেট যদি দিয়ে দিই তখন ও আর এই এই ফর্মটাকে ভ্যালিডেট করবে না। ভ্যালিডেট ছাড়াই যা ডাটা দিবেন সে ডাটা পাস হয়ে যাবে। তো কোনো সময় যদি আমাদের এরকম হয় যে আমার এটা এই জায়গায় একটা ছোট্ট একটা ফর্ম আছে, এটা ভ্যালিডেশন দরকার নেই, তো সেই ক্ষেত্রে এই নো ভ্যালিডেটটা মেনশন করে দিতে হবে ফর্মে, যে আমার এই ফর্ম ভ্যালিডেশন দরকার নেই। এই যে ফর্ম এলিমেন্টস, যে একটা ফর্মে কি কি এলিমেন্টস থাকে, আমরা তো শুধু ইনপুট আর লেভেল নিয়ে এতক্ষণ কথা বললাম, আরো অনেক কিছু আছে, যেমন সিলেক্ট, এটা একটা এলিমেন্ট, টেক্সট এরিয়া, বাটন নিয়েও আমরা হালকা আলোচনা করলাম, ফিল্ড সেট, লিজেন্ড, ডাটা লিস্ট, আউটপুট, অপশন, অফ গ্রুপ। তো এখানে সবচেয়ে বেশি ইউজ হয় ইনপুট, তো সবসময় ইউজ হয়, সিলেক্ট আপনাদের সবসময় ইউজ হবে, টেক্সট এরিয়া সবসময় ইউজ হবে, লিজেন্ড, ফিল্ড সেট, অপশন, অপশন গ্রুপ, এগুলোর ইউজ খুবই কমই হয়, কিন্তু এদের আলাদা বৈশিষ্ট্য আছে, আমরা একটা একটা দেখতেছি, সমস্যা নেই। ইনপুট নিয়ে তো দেখলামই, ইনপুট নিয়ে আর এই জায়গায় দেখার কিছু নয়, সেম কথাগুলোই, সেম জিনিসই, কিভাবে একটা ইনপুট ফিল্ড কি করে। লেভেলও দেখলাম, লেভেলে ভ্যালু দিলেও যা হয় সেটাও দেখলাম। যে একটা ইনপুট ফিল্ডে যদি আপনি মাল্টিপল ভ্যালু সেট করতে চান, সেই ক্ষেত্রে সিলেক্ট ট্যাগ, এই যে সিলেক্ট, আচ্ছা সিলেক্ট একটা কি জিনিস, রাইট সেলফে যে দেখি, পেজ টু নিল, এই জায়গায় একটা প্যারাগ্রাফ, তারপরে এই যে ফর্ম এবং লেভেলও দিল কি, চুজ এ কার। তো সিলেক্ট ট্যাগের কাজ যখন করব, এই যে ড্রপ ডাউন, সিলেক্ট ট্যাগ দিয়ে আমরা ড্রপ ডাউন তৈরির ক্ষেত্রে সিলেক্ট ট্যাগ ইউজ করব। তো সিলেক্ট ট্যাগ যখন একটা ড্রপ ডাউন তৈরি করব, তখন আমাদের একটা সিলেক্ট ট্যাগ নিতে হবে, এবং সিলেক্টের ভিতরে যতগুলা আমরা ড্রপ ডাউনের ভিতরে যতগুলা ডাটা রাখতে চাই, এই যে যেমন বলবো সাব, টিয়া, টডি, মানে এখানে আমি যত অপশন চাই তখন আমার এরকম অপশন ডিক্লেয়ার করতে হবে, প্রতিটা ডাটার জন্য একটা একটা অপশন। এই জায়গায় 4টা ডাটা আছে, 4টা ডাটার জন্য এই জায়গায় আমার 4টা অপশন ফিল্ড তৈরি করে লাগছে, এবং প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু দিয়ে দিছে। অপশনের এই বলবো আমি এই জায়গায় যা ডিসপ্লে করতেছে সেইটা, আর আমি ভ্যালু হিসেবেও বলবো
রাখছি, যদি আমার ইন্টারনাল কোনো প্রোগ্রামিং এর দরকার হয় সেই ক্ষেত্রে আমার এই ভ্যালু কাজ করবে। এটা যখন পিএইচপি তে যাবেন তখন এইসব ভ্যালু যে কি কাজে লাগে তখন পূর্ণাঙ্গভাবে বোঝা যাবে। এইচটিএমএল এ এখন বোঝা যায় না। মানে এখানে যে আমরা এই জায়গায় যেটা লিখছি সেইটাই এই জায়গায় শো করতেছে। তো এই পিএইচপি তে গেলে তখন আমরা এই ভ্যালুর ভিতরে পিএইচপি কোড লেখা দিব যে এইরকম এরকম কিছু যদি হয়, হইলে আমার ডাটা এই জায়গায় ভলভোর জায়গায় এরকম কিছু ডাটা আসবে। তো স্যার এই আমার একটা সময় প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। এই লেভেলে যে ফরটা, এটা ফর অ্যাট্রিবিউটটা এটা আসলে কেন ব্যবহার করা হয়? এইটা আপনার ওই যে আমরা আইডি তারপরে নাম যে ডিক্লেয়ার করি না, জি স্যার। তো ওই আইডি আর নামটাও তো ডিক্লেয়ার করার কোনো কারণ আছে। কারণ যখন আমরা জাভা স্ক্রিপ্টে কাজ করব তখন মনে করেন আমি এই লেভেলটা নিয়ে কাজ করতে চাইতেছি যে এই জায়গায় আমার কিছু ডাইনামিক কাজ হবে। তো ওই ক্ষেত্রে ডাইনামিক কাজটা করাইতে গেলে তখন এই ফিল্ডটাকে চিনাইতে গেলে তখন আমার নামের দরকার হবে, না হলে তো ওই হ্যাঁ কোড হ্যাঁ। চিনবে না যে আমি কাকে কল করতেছি। তো সেই জি জন্যই জি। এই ফরটা ইউজ করা। যখন মানে আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করব তখন যদি চাই যে এই লেভেলের ভিতরে আমি ডাইনামিক্যালি কিছু কালার চেঞ্জ করব, যে এখানে ক্লিক করলেই আমার এই লেভেলটার কালার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তো তো এই ওই নামটা তো ইচ্ছা মতো নেওয়া যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ইচ্ছা মতো এখানে যা খুশি তাই নাম দেন। জাস্ট যখন আপনি অন্য প্রোগ্রামিং করবেন এটার উপর দেওয়া, মানে জাভা স্ক্রিপ্ট করলে জাভা স্ক্রিপ্ট, যে কিউরি করলে যে কিউরি, তখন আপনি এখানে যেই নামটা আপনার নিজের মতো দিছেন ওই যে কিউরির ভিতরেও সেই নামটাই সেম রাখতে হবে, না হলেও এই ফিল্ড চিনবে না। ঠিক আছে, বুঝতে পারছি। তো তাহলে একটা আমরা সিলেক্ট তৈরি করি। ডাব্লিউ3 স্কুলে সবকিছুই ভাঙায় দেখানো আছে, জাস্ট আমি আপনাদের যে জিনিসটা কি এটা বুঝাই দিলেই তারপরে কোড তো আপনারা রেডি করাই থাকে। জাস্ট কপি পেস্ট করে করেও আপনারা নাড়াচাড়া করে করে দেখবেন, নাড়াচাড়া না করলে ক্লিয়ার হবে না। ওরা একটা ডেমো দেওয়া থাকে, আপনারা এই ডেমোর উপরেই চেঞ্জ করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় চেঞ্জ হইতেছে। এই জায়গায় তো সব রেডি করা আছে। এই যে চুজ এ কার লেভেল, লেভেল তো বুঝতেই পারছেন, লেভেল এই চুজ এ কার এই জায়গার জন্য, যেই জায়গায় আপনি যাই দিবেন সেটাই চেঞ্জ হবে। এই যে, তো আমরা যদি এই জায়গায় আরেকটা অপশন বাড়াই, এই জায়গায় আরেকটা অপশন বাড়াই, চারটা দেওয়া আছে, আমরা আরো দুইটা তিনটা নিব। এই যে আমাদের আরো তিনটা অপশন অ্যাড হয়ে গেল। এটা ওই যে আমরা বিভিন্ন সিটির নাম দেই, তারপরে দেশের নাম দেই, এরকম অনেক আছে না, এই সব কিছুই কিন্তু এই সিলেক্টে, মানে ড্রপ ডাউন রিলেটেড কাজ আসলেই আপনার এটা সিলেক্ট ট্যাগ দিয়ে করতে হবে। ড্রপ ডাউনটা অটোমেটিক তৈরি হয় এই সিলেক্ট ট্যাগের মাধ্যমে। তারপরে লাস্টে সাবমিট বাটন, তো আমাদের এই সাবমিট বাটন। ড্রপ ডাউনে আর কিছু দেখানোর নাই, ড্রপ ডাউনটা জাস্ট কিভাবে তৈরি করতে হয়। ড্রপ ডাউনের কোড ট্যাগ হচ্ছে সিলেক্ট ট্যাগ, এবং সিলেক্ট ট্যাগের ভিতরে আমাদের অপশন ট্যাগ অবশ্যই থাকতে হবে।
এই জায়গায় কিছু অ্যাডভান্স কাজ আছে, এগুলো আমরা দেখি। The option elements defines an option that can be selected by default the first item in the drop-down list is selected. To define a pre-selected option, add the selected attribute to the option. সেই জায়গায় একটা কাজ আছে, এটা বোঝার দরকার আছে। এই যে দেখেন অপশনের ভিতরে এই জায়গায় সিলেক্টেড নামে একটা অপশন আছে, অ্যাট্রিবিউট হয়ে গেল। এই যে এই সিলেক্টেড অ্যাট্রিবিউটের কাজটা কি, আমাদের এই জায়গায় 4টা ডাটা আছে, ভলভো, সাব, ফিয়াট, অডি। তো আমি এই জায়গায় যখনই আসতেছি, মানে এই ফর্মটা যখনই আমার চোখের সামনে আসতেছে, এখানে কিন্তু ফিয়াটটা অটোমেটিক্যালি সামনে দেখাইতেছে যে ফার্স্ট অপশন হিসেবে ফিয়াট ডিফল্ট হিসাবে আছে। তো এটা কেন ডিফল্ট হিসাবে আছে? আমাদের লজিক হিসাবে তো ভলভো থাকার কথা, কারণ ভলভো ফার্স্ট, তো অটোমেটিক্যালি তো ভলভোটাই ওই জায়গায় থাকার কথা ছিল। এই সিলেক্টেড মানে এই সিলেক্ট অ্যাট্রিবিউটটা আমরা এই ফিয়াট অপশন ইউজ করছি বিধায় এটা আমার এই জায়গায় দেখাইতেছে। এই সিলেক্টটা যদি আমি নিয়ে সাবের ভিতরে রাখি তাহলে কিন্তু এই জায়গায় আমার সাব দেখাইতেছে। তো আমি ডিফল্ট হিসেবে যে ফর্মে ঢোকার সাথে সাথেই আমার চোখে সবসময় পড়বে যে এই জায়গায় যেটা দিতে চাই, যদি বলবো চাই যে লোকজন আইসে এই জায়গায় আমার বলবো দেখবে, তাহলে আমার এরকম এই সিলেক্ট ট্যাগ দিয়ে এটাকে ডিফল্ট বানায় নিতে হবে। সিলেক্ট মানে ও অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে। এটা এই যে বলবো এটার ইউজ আছে, এটা কিন্তু ভালো ইউজ হয় যখনই আমরা মনে করেন একটা নিলাম যে 7টা বিভাগের নাম দিলাম, ঢাকা, বরিশাল, চিটাগাং। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় লিখি যে সিলেক্টে প্রথমেই অপশনগুলো থাকে না, ওই জায়গায় আমরা বইলা দিই যে সিলেক্টে নিউ ডিস্ট্রিক্ট বা নিউ ডিভিশন। তো ওই সিলেক্টে নিউ ডিভিশনটা এরকম করে ডিক্লেয়ার করে দিতে হয় যে এটা সিলেক্ট অবস্থায় থাকবে। ওটা আমরা সামনে একটা ফর্ম বানাবো না, আবার তখন একেবারে পূর্ণাঙ্গ ফর্ম যখন বানাবো তখন এটা দেখবো। এখন টার্মগুলো আলোচনা করে দেয় যে সিলেক্ট কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে। ভিজিবল ভ্যালু is the size attribute to specify the number of visible value. জায়গায় আইডি নেম একটা সাইজ দিয়ে দিছে 3। এই যে সিলেক্ট আইডি কার নেম কার সাইজ দিছি 3। মানে আপনি যখন ফর্মটা আপনার চোখের সামনে আসবে, এটা যে কোনো পেজেই থাকতে পারে, কন্ট্যাক্ট পেজ বা যে কোনো পেজেই থাকতে পারে, এই ফর্মটা যখন চোখের সামনে আসবে সে অলরেডি 3টা ভ্যালু নিয়ে তারপর আপনার চোখের সামনে আসবে। এটার জন্যই এই সাইজ, যে আমি একসাথে আমার 3টা 4টা প্রোডাক্ট ভালো, এই 3টা 4টা প্রোডাক্ট একেবারে আমি চোখের সামনেই রাখবো। এটা আমার ওই কেউ ড্রপ ডাউনে ক্লিক করে যাতে দেখার না লাগে, ওই রকম পারপাজে আমরা এই সাইজটা দেখাই দেবো। ওই জায়গায় যদি সাইজ 2 দেই তাহলে এই জায়গায় 2টা আসবে, এই যে 2টা। আমি যদি এই জায়গায় সাইজ 4 দিই তাহলে আমার 4টা ডাটাই অটোমেটিক শো হয়ে থাকবে, আমাদের জন্য ড্রপ ডাউনে ক্লিক করার দরকার নেই। জাস্ট এই এতটুকুই এই সাইজের কাজ, ওর পারপাসটা এতটুকুই, আর কিছুই না। হলো মাল্টিপল সিলেকশন। এই জায়গায় কি আছে, কার নেম দিল, সাইজও দিল 4টা এবং মাল্টিপল। এই জায়গায় একসাথে এই যে সিলেক্ট করা যাইতেছে 4টা। এই যে সিলেক্ট মাল্টিপল অপশন। এই যে
ও 4টা ডাটা নিয়েই আপনার ডাটা পাস করতে পারতেছে, এটার জন্যই আপনার এই মাল্টিপলটা ইউজ হইতেছে। আমি ভলভো দিয়ে সাবমিট দিলাম, এই জায়গায় শুধু ভলভো গেল। আমি চাইতেছি যে আমার এই 2টা ডাটা নেওয়া যাবে, তখন এই 2টা ডাটা এরকম সিলেক্ট করে সাবমিট দিলাম। এই যে কার ভলভো এন্ড কার সাব, মানে মাল্টিপল দিলে তখন আমি মাল্টিপল সিলেক্ট করে সাবমিট দিতে পারতেছি। মানে আমার এই 2টা পছন্দ হয়েছে, 2টা ডাটা নিয়েই সামনের দিকে আগাবে। এরকম টাইপের কোনো কাজ থাকলে সেই ক্ষেত্রে আমরা যখন এরকম ফর্ম তৈরি করব, সিলেক্টের ভিতরে এরকম মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করব। টেক্সট এরিয়া, এটা একটা কমন ইউজ, মানে এটা সবসময় ইউজ হয়, এটা লাগেই। একটা ফর্ম তৈরি করতে গেলেই তো আমরা ডিসক্রিপশনের জন্য একটা বক্স দেই মানুষকে, যে যে পারপাজে থাকুক তুমি কেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইতেছো তার ডিসক্রিপশন করো, ডিসক্রাইব করো। ওই রকম সময় আমরা এরকম একটা টেক্সট এরিয়া দিয়ে দিই যে তোমরা যা লেখার এটার ভিতরে লেখো। এই টেক্সট এরিয়ার জন্য জাস্ট টেক্সট এরিয়া একটা ট্যাগ আছে ফর্মের ভিতরে, এই ট্যাগটা নিলেই, ফর্ম ট্যাগের ভিতরেই অবশ্যই থাকতে হবে, নাইলে কাজ করে না। যেমন আমি সিলেক্ট ট্যাগের পরেই রাখলাম, বিআর দিতে হবে, নাইলে আবার পাশাপাশি এসে করবে। 2টা বিআর একটু বেশি রাখো। এই জাস্ট একটা টেক্সট এরিয়া ট্যাগ ডিফাইন করলাম, এর নাম দিলাম মেসেজ, এটা রো দিছি 10 আর কলাম 30। এই রো আর কলাম অ্যাট্রিবিউটটা কেন ইউজ করতেছি, আমি আউটপুটটা আনি তারপর বলি। এই যে আমার একটা টেক্সট এরিয়ার জন্য বক্স আসলো, এবং বক্সটা কিন্তু অটোমেটিকই এই সাইজ আসছে। এই সাইজটা কেন আসছে, আমরা এই সাইজটাই ডিফাইন করতেছি এই রো আর কলাম দিয়ে। তো কলাম 30 রাখলাম, কলাম যদি আমি 50 রাখি তাহলে কি চেঞ্জ আছে, এটা লম্বায় আরো লম্বায় দেখেন কি হয়। এই যে আমাদের হরিজন্টালি আরো কিন্তু বাড়ছে। তো আমরা কলাম সাইজ, মানে হরিজন্টালি যদি আমাদের জায়গা বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমরা এরকম কলস এর ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করে দিব যে বড় হোক, টেক্সট এরিয়া জায়গা বড় হোক, এই জন্য এটা যে জায়গায় সাইজ। আর যদি আমি ভার্টিক্যালি বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমার রো, মানে কলাম রো এর থিওরিটা তো বুঝতে পারছেন, আমরা টেবিলের ভিতরে রো কিভাবে লিখি, এইভাবে না, রোটা তো কাউন্ট হয় এইভাবে। তো এই জায়গায় আমি যদি 20 দেই, তাহলে 20টা রো হইতে যতটুকু জায়গা দরকার ও 20টা রো এর পরিমাণ আমাকে জায়গা দিয়ে দিবে। এই যে যত বড় চান তত বড় করতে পারবেন, সমস্যা নাই। এটা আবার অটোমেটিকও করা যায়, এটার জন্য কোনো সমস্যা নাই যে এই জায়গায় আমার ফিক্সড কোনো সাইজ দিয়ে দিছি, এখন কারোর লেখা অনেক বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে আর লেখা এই জায়গায় ধরবে না, এরকম কোনো প্রবলেম নাই। যদি এটা আমার ছোট থাকে, কেউ যদি অনেক লেখাও লেখে সমস্যা নাই, আমার এই জায়গায় কিন্তু স্ক্রল বার আইসা করতেছে অটোমেটিক। কিন্তু জাস্ট ডিসপ্লেটা যাতে সুন্দর থাকে প্রথমেই, সেই জন্যই আমরা এই জায়গায় একটা সাইজ ডিফাইন করে দিব যে আমার টেক্সট এরিয়াটা এতটুকু। তারপরে যদি আমরা অনেক জায়গায় দেখি, অনেক ওয়েবসাইটে যে বেশি কথা পছন্দ হয় না, যে একটা টেক্সট এরিয়া দিয়ে দেয় এবং এই জায়গায় বইলাতে যে 300 ওয়ার্ডের ভিতরেই তোমার একটা সমস্যা আছে সেটা ডিসক্রাইব করো। ওইসব কাজ আমরা যখন ফর্ম ভ্যালিডেশন করব, তখন ওই জায়গায় বাইন্ডিং করে দেওয়া যায় যে আমার এই টেক্সট এরিয়া এই জায়গায় ম্যাক্স 300 ওয়ার্ড ধরবে। 300 ওয়ার্ডের উপরে যদি কেউ চেষ্টাও করে সারাদিন কিবোর্ডে
চাপাচাপি করলেও কাজ হবে না। সামনে আগাই, এই গেল টেক্সট এরিয়া। এরপরে বাটনের ব্যাপার তো বললামই। তো বাটনের ভিতরে এই জায়গায় একটা অ্যাট্রিবিউটের ইউজ আসছে, আচ্ছা দেখি এটা আমরা। এই জায়গায় জাস্ট এই যে বাটনের একটা বাটন ট্যাগ, আমরা দেখছি ইনপুট দেয়া বাটন, আর বাটন ফর্মের ভিতরে বাটন ট্যাগ নামে একটা বাটন আছে। এটা শুধু ফর্ম না, ফর্মের বাইরেও বাটন ট্যাগ ইউজ করা যায়। এই জায়গায় কি কাজটা করছি, যে বাটন দিলাম, বাটনের টাইপ দিলাম বাটনই। তো সেই ক্ষেত্রে কি হবে, যদি টাইপ বাটন থাকে, আমি এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমার এই জায়গায় যা ডাটাটা থাকবে বা এই বাটনটা যার সাথে লিঙ্ক থাকবে, যে ফর্মের সাথে লিঙ্ক থাকবে, ও ডাটা পাস করবে না। পাস করতে গেলে আমার ইনপুট টাইপ সাবমিট দিতে হবে। তো এই জায়গায় বাটন দিয়ে জাস্ট ওরা অন ক্লিকের কাজটা বোঝানোর জন্য এই জায়গায় বাটন দিছে। আমরা দেখি যে বাটনে ক্লিক নিতে ক্লিক করলে কি হয়। এই জায়গায় একটা অ্যালার্ট দিবে এবং অ্যালার্টের ভিতরে কি থাকবে, হ্যালো ওয়ার্ল্ড, এরকম একটা নোটিফিকেশন আসবে। এই যে an embedded page on this page says hello world। এখন এই hello world এর জায়গায় আমি যা লিখে দিব তাই আসবে। এইগুলো দিলাম, রান করলাম, রান করে ক্লিক নি। এই যে এই কাজগুলো জাভা স্ক্রিপ্টে গেলেও পাবেন। এই অ্যালার্টটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্টের টার্মই, কিন্তু এই HTML আপডেট হয়ে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে শুধুমাত্র এই কাজটাকে অন ক্লিক অ্যাট্রিবিউটের মাধ্যমে দেখানো যায়। যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন এই অ্যালার্ট নামে একটা ফাংশনই আছে জাভা স্ক্রিপ্টে। জাস্ট এটা এতটুকুই যে অন ক্লিকে অ্যালার্টটা কিভাবে দেয়। যদি অন ক্লিক উঠাই দিই তাহলে এই জায়গায় বাটনের কোনো কাজই নেই, রান করি নেই। এই যে আমি অন ক্লিক উঠাই দিছি, তো এই জায়গায় কোনো চেঞ্জ নেই। ফিল্ড সেট লিজেন্ড, এটা একটু দেখার আছে। এই যে এটা তো একটা H2 গ্রুপিং ফর্ম ডাটা উইথ ফিল্ড সেট। তারপর ওরা একটা প্যারাগ্রাফ নিল, এর জন্য পি লিখলো। তারপর আমরা ফর্ম দিলাম, ফর্ম ট্যাগ ডিক্লেয়ার করলাম। এর ভিতরে কি দিছি, ফিল্ড সেট দিছি। এই যে ফিল্ড সেট একটা ট্যাগ, দেখেন প্রথমে শুরু করলাম এবং ফর্মের ঠিক আগে শেষ করলাম। তো এর মাঝখানে যা কিছু আছে এই সব কিছুই কি ফিল্ড সেটের আন্ডারে আছে। তো এই ফিল্ড সেটটা দেওয়াতে আমার কি চেঞ্জ আসছে, এই ফিল্ড সেট আর ফিল্ড সেট দিলেই আপনার লিজেন্ডের ব্যাপার আছে। যখনই আপনি ফিল্ড সেটের কাজ করবেন, তো ফিল্ড সেট ট্যাগ যদি ডিফাইন করেন, তার ভিতরেই আপনার এই লিজেন্ড ট্যাগটাও কাজ করবে। ফিল্ড সেট ছাড়া লিজেন্ড ট্যাগ কাজ করে না। এই ফিল্ড সেটটা দেওয়ার মানে হচ্ছে, ফিল্ড সেট হচ্ছে আমাকে এই যে একটা বর্ডারটা আসছে এই ফিল্ড সেটের কারণে। আর এই যে লিজেন্ড দিলাম, এই লিজেন্ডে যে পার্সোনাল লেখাটা আছে এইটা এই জায়গায় অটোমেটিক্যালি আসে, মানে এইটা একটা ডিজাইন প্যাটার্ন অটোমেটিক ফিল্ড সেটের। যখনই আমরা এই ফিল্ড সেট আর লিজেন্ড ইউজ করব, তখন এই বক্স এবং এই বক্সের মাঝখানের এই লেখাটা এতটুকু হচ্ছে আমার লিজেন্ডের আন্ডারে, মানে ফিল্ড সেট আর লিজেন্ড এই দুইজন মিলে আমাকে এই আউটপুটটা জেনারেট করে দিচ্ছে। আর মাঝখানের এতটুকু তো আমাদের নর্মাল ফর্ম আমরা যেভাবে করি, লেভেল ইনপুট, এই বাটন, এই যে লেভেল বাটন, ইনপুট টাইপ সাবমিটে ভ্যালু দিয়ে সাবমিট, মানে এটা বাটনের কাজ করাইতেছে। যদি কোনো জায়গায় আপনার ফর্ম এরকম ভাবে ডিসপ্লে করাইতে ইচ্ছে করে, তখন সেই ক্ষেত্রে আপনি ফিল্ড সেট আর লিজেন্ড ইউজ করে এরকম ভাবে ডিসপ্লে করাবেন। এরপরে কি আছে, ডাটা লিস্ট। ডাটা লিস্টের তেমন ইউজ নাই। ডাটা লিস্ট এলিমেন্ট specifies a list of predefined option for an input element. User will see a drop-down list of the predefined option as the input. The list attribute of the input must refer to the ID attribute of the data list element. জায়গায় একটা কি নিছে, ইনপুট, এটার নাম দিছে লিস্ট ব্রাউজার
নেমও দিছে ব্রাউজার, ডাটা লিস্ট আইডি ব্রাউজার, এই যে অলরেডি এটা আপনার সাফারি ব্রাউজারে কাজ করে না, সাফারি ভার্সন 12.1 এটা কাজ করে না। একটা আইডির নাম দিছে ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ক্রোম। ওই আপনি যদি কোনো ফর্মে ইনপুট বক্স দেওয়া থাকবে এবং ইনপুট বক্সের ভিতরে কিছু ডাটা যদি একেবারে ডিফল্ট ভাবে সেট করে রাখতে চান, যে এমনি যা দিবে তা তো আছেই, সমস্যা নাই, মনে করেন এই জায়গায় 4টা 5টা ব্রাউজারের নাম দেওয়া আছে, যেমন ইন্টারনেট, ফায়ারফক্স, ক্রোম, অপেরা, সাফারি। তো এর বাইরেও যদি কিছু চান সেগুলো তো দেওয়া যাবেই, সমস্যা নাই, ওইগুলো দিয়ে সাবমিট দিলেও কাজ হবে। তো আপনি লিখতে চাইতেছেন না, আর সবচেয়ে বেশি ইউজ হয় এরকম টাইপের জিনিসগুলো এই জায়গায় আগে থেকেই ডিফাইন করে রাখা যায়। এটা দেওয়ার মানে হচ্ছে যে জাস্ট যারা আমাদের ইউজার থাকে ওয়েবসাইটের তাদের একটু সুবিধা করে দেওয়া। এই ফায়ারফক্স, ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার এটা তো সবারই থাকে, এই 3টা জিনিসও ডিফল্ট ভাবে সেট করে দিছে। এই কাজটাই এই ডাটা লিস্টের মাধ্যমে করছে, যে এটা একটা ড্রপ ডাউনের ভিতরে ইন্টারনেট এক্সপ্লোরার সাবমিট, ওর আর টাইপ করে লেখা লাগলো না। এই যে প্রি ডিফাইন মানে আগে থেকেই অপশন ডিফাইন করে দেওয়া, এইটাই হচ্ছে ডাটা লিস্টের কাজ। আউটপুট এলিমেন্ট, output element represents the result of a calculation like one performed by a script. কি ক্যালকুলেশন, এই যে এটাও একটা সুন্দর কাজ, কিন্তু এরকম টাইপের ক্যালকুলেশন আমরা HTML এ করি না, এর জন্য জাভাস্ক্রিপ্ট আছে, পিএইচপি আছে, যত ধরনের ক্যালকুলেশন, যত ধরনের প্রোগ্রামিং সবকিছু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। আর এই জায়গায় জাস্ট নর্মাল অপশন মনে হয় আপডেটে অ্যাড করে রাখছে, সেই ঘুরে ফিরে এইগুলা ওই যে জাভাস্ক্রিপ্টের কোডিং, কিন্তু বিল্ট ইন ভাবে HTML এর ভিতরেও করা যায় এই আউটপুট অপশনের মাধ্যমে। এর জন্য কি করছে ওরা, ফর্ম একটা অ্যাকশনের তো কাজ এটার সাথে না, এই কাজটার জন্য এই অন ইনপুট একটা অ্যাট্রিবিউট ইউজ করছে, এবং এই জায়গায় কি দিছে, এক্স ডট ভ্যালু ইকুয়াল টু পার্সেন্ট এ ভ্যালু পার্সেন্ট বি ভ্যালু। এটা এখন আপনার মুখস্থ করতে হবে, কিন্তু এই পার্সেন্ট কি জিনিস, এই ব্যাপারগুলো জাভাস্ক্রিপ্টে বোঝানো হবে, তাই এটা নিয়ে আমি আর দেখাইতেছি না, শুধু শুধু এটা মাথায় ঢুকবে না, জাস্ট যদি কপি পেস্ট করে বসান তাহলে কাজ করবে। কাজটা কিভাবে করতেছে এটা বুঝতে হলে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব, এরকম যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ারের মান বাইর করা, এরকম অনেক কিছুই, অনেক ফাংশনের কাজ করবে, ওইগুলো আমরা পরে দেখবো, বাদ দিয়ে দিই। এই যে আমরা ইনপুট টাইপ, এই জায়গায় অনেকগুলো ইনপুট টাইপ আছে, এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে, যেমন ইনপুট টাইপ বাটন, চেকবক্স, কালার, ডেট, ডেট টাইম, লোকাল, ইমেইল, এই যে ইমেইলের কাজ আমরা করছি, ইনপুট টাইপ হিডেন, যে আপনার একটা ইনপুট ফিল্ড আছে কিন্তু এটা আপনার ডিসপ্লেতে শো করবে না, ইনপুট টাইপ ইমেজ, এটা সবগুলো এই জায়গায় আছে নাকি নাই, আমরা সবগুলো ইনপুটই একসাথে কপি করে তারপরে একটা আউটপুট দেখি, এটাই বোঝা যাবে যে কি জিনিস এইগুলা।
একটা একটা করে ডিফাইন করছে, ওইভাবেই যাই, একসাথে দেখাইলে অনেকগুলো বোঝা যাবে না। ইনপুট টাইপ টেক্সট এটার দেখার কিছু নাই, এটা আমরা সবই দেখছি যে কিভাবে দুইটা টেক্সট বক্স আসে। ইনপুট টাইপ পাসওয়ার্ড আমরা দেখছি, এই যে পাসওয়ার্ডের ফিল্ডে ইনপুট টাইপ সাবমিটও দেখছি, এই যে সার্ভার পেজ যে কিভাবে প্রসেস করে ইনপুট ডাটা পাস করে সাবমিটের মাধ্যমে ডাটা পাস করে, এগুলো আপনাদের বলছি আমি, ওই কথাগুলো এই জায়গায় লেখানো। আচ্ছা, ইনপুট টাইপ রিসেট আমরা দেখি নাই, রিসেট কিছুই না, এটাও একটা বাটন। ইনপুট টাইপ সাবমিট যেমন, তো এটার পাশে দিয়েই আমরা রাখি রিসেট। তো এই রিসেট নামে এই যে আরেকটা বাটন আসছে, এটার কাজ কি, এই জায়গায় আমরা যা কিছু লিখবো এটা যদি রিসেট করে দিই রিসেট হয়ে যাবে, ওই ডিফল্ট যে এরকম থাকবে সেটাই আসবে। এখন ডিফল্ট যদি সবকিছু আমি ফাঁকা করে রাখতাম তাহলে এই সবগুলা ঘর আমার ফাঁকা হয়ে যেত, রিসেটে ক্লিক করলেই সব ফাঁকা হয়ে যেত। এখানে তো আমরা ডাটা ভ্যালুতে দিয়ে রাখছি, এই জন্য দেখাইতেছে। যেমন এই ভ্যালুগুলো দেওয়া, এই জন্য দেখাইতেছে। এই রিসেটের কাজটাই হচ্ছে যে আমরা ফর্ম পূরণ করতেছি, তো দুইটা তিনটা ডাটা মিস্টেক করে ফেলছি এমন মনে হয়, সেই ক্ষেত্রে আমি চাইতেছি ফর্মটা আবার পুনরায় ফিল আপ করবো, তখন আমি এই রিসেটে ক্লিক করলে আমার বক্সগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ইনপুট টাইপ রেডিও, রেডিওটা দেখি নাই, আমরা এখন একটা রেডিও তৈরি করব, রেডিও বাটন, তিনটা ইনপুট ফিল্ড নিলাম রেডিও বাটনের। রেডিও বাটনটা এরকম, মেল ফিমেল আদার, এগুলো আপনারা অসংখ্য ফর্মে এরকম অপশন দেখছেন, তো এই ফর্মগুলা এইভাবেই বানায়। কি করছে, টাইপ দিছে এই যে প্রতিটাতে রেডিও, রেডিও টাইপ দেওয়াতেই এই জায়গায় রেডিও আসছে। তারপরে প্রতিটার একটা নাম দিয়ে দিছে, আইডি মেল, আইডি ফিমেল, আইডি আদার, প্রতিটা দিয়ে একটা নেম দিছে, জেন্ডার। এই জায়গায় কিন্তু একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা মনে রাখতে হবে, এটা অনেকেই মনে রাখে না, পরবর্তীতে দেখা যায় যে ওই পিএইচপিতে প্রবলেম হয় যদি এই জিনিসটা মনে না থাকে। দেখেন এই জায়গায় আমার ইনপুট ফিল্ড হইতেছে 1 2 3টা, মানে ইসের জন্য, রেডিও বাটনের জন্য। তো আমি যখন কাজ করব, এইটা কি দেখেই বোঝা যাইতেছে যে এটা আমার জেন্ডার নির্দেশ করতেছে, মেল ফিমেল আদার। তো জেন্ডার সিলেক্টের জন্যই আমি এই তিনটা অপশন দিছি। তো আমি যখন কাজ করব তখন টাইপ রেডিও দিলাম, আইডি মেইল দিলাম, আইডি নেম সমস্যা না, কিন্তু প্রতিটা রেডিও বাটনের নেম সেম দিতে হবে, জেন্ডার জেন্ডার জেন্ডার। আমার কিন্তু বাটন তিনটা, অন্য কিন্তু সবকিছুতেই আমরা করছি কি প্রতিটার আলাদা আলাদা নাম দিছি, কিন্তু এই জায়গায় আমার এই তিনটার জন্য সেম নামই দিতে হবে, কারণ এই জায়গা থেকে কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি একটা। তো আমি যখন ডাটা পাস করব তখন যদি এই নাম আলাদা আলাদা থাকে তখন ডাটা পাস হবে না। তো এইটাই হচ্ছে একটা ব্যাপার, এটা প্রথম দিকে যারা এই ওয়েব ডেভেলপিং এ আসে তারা এই জিনিসটা খেয়াল করে না, এটা তাদের মনে থাকে না, সেক্ষেত্রে দেখা যায় যে কোডে খালি ঝামেলা হয়। আপনার মনে হবে যে কোড তো সবই ঠিক আছে কিন্তু ডাটা কেন যায় না, তখন এই ঝামেলাটা হয় আর কি। আমরা যখন এই রেডিও বাটন নিয়ে কাজ করব তখন আমরা এই আইডির ক্ষেত্রে আইডি আলাদা যেটাই দেই সমস্যা নাই, কারণ ওই আইডি ধরে কল করে প্রোগ্রামিং করব, কিন্তু নেম ট্যাগ থাকতে হবে যে এটা জেন্ডার পারপোজে কাজ করতেছে। এই
করে চেকবক্স, চেকবক্সে এরকম কাজ অনেকেই করছেন। চেকবক্সের ক্ষেত্রে আর ওই ধরা বাঁধা নিয়মটা নাই। যেমন রেডিও বাটনের ক্ষেত্রে এটা তো আমাদের সিস্টেমের ভিতরে এটা থাকে যে যে কোনো একটা সিলেক্ট করতে হয়, কিন্তু চেকবক্স আমরা ইউজ করি তখন সেখানে মাল্টিপল চয়েসের ব্যবস্থা দেওয়া থাকে। তো এটা একটা জাস্ট টাইপ, ইনপুট টাইপ, টাইপের ভিতরে চেকবক্স লিখলেই আপনার এরকম ফিল্ড অটোমেটিক আইসা পড়বে। এই চেকবক্সের ক্ষেত্রে আমরা আইডি দিলাম একটা যে ভেহিকল 1, নেমও দিলাম ভেহিকল 1। এটা আইডি নেম আপনি যাবেন, এটা কোনো সমস্যা নাই যে ভেহিকল 1ই দিতে হবে বা আইডি আর নেম সেমই রাখতে হবে এমন কোনো কথা না। কিন্তু কাজের ক্ষেত্রে আপনি আইডি নেমটা সেম রাখলেই ভালো, কারণ কাজ যখন করবেন তখন অনেক কোড থাকবে। তো এক একটার যদি এরকম আলাদা আলাদা নাম দেন, এত নামই আপনার মনে পড়বে না। এই নাম চয়েস করতে গেলে তখন কাজ করতে গেলে ঝামেলা মনে হবে, ভালো লাগবে না, মনে হবে যে এত নাম কই পাবো। আর নামগুলোও সঙ্গতিপূর্ণ নাম রাখবেন, যেই কাজের জন্য যেটা দরকার ওই রিলেটেডই নাম রাখলে তাহলে সুবিধা হয়। যারা আপনি করছেন আপনার এই কোড হয়তো বা অন্য কোনো ডেভেলপারও করতে পারে, সেই ক্ষেত্রে তাদেরও বুঝতে সুবিধা হয়। টাইপ চেক বক্স এই ভ্যালুতে যা দিতেছি, ভ্যালুতে বাইক দিতেছি, এটা একটা বাইক। আর লেভেল আই হ্যাভ এ বাইক। চেক বক্স কিন্তু শুধু এই তিনটা চেক বক্সই আপনারা দিতেছে, কিন্তু এর পাশে যে লেখাটা এটা আসতেছে এই লেভেল থেকে। আই হ্যাভ এ বিউটিফুল বাইক। আর এই চেক বক্সটা আমার এই ইনপুট টাইপ চেক বক্সের জন্য আনতেছে। চেক বক্স যদি আমি ইনপুট টাইপে না দেই তাহলে আমার এটা নর্মাল ডিফল্ট হিসেবে টেক্সট, এটাই কিন্তু টাইপে আমি কিছুই লিখি না। তো যদি কিছু নাও থাকে ও ডিফল্ট টেক্সট ধরে নেয়। ইনপুট টাইপ বাটন এটা আমি ফার্স্টেই বলে দিছি আগেই। আমরা যখন সাবমিটের ব্যবহার করছি তখন ইনপুট টাইপ বাটন দিয়েও কাজ দেখাইছি। বাটন হইলে যে পেজ রিলোড হয় না, কিন্তু এই জায়গায় বাটনের আরেকটু দেখাইছে। একটু আগে আমরা কিন্তু বাটন ট্যাগ দিয়ে কাজ করছি, যে বাটনের একটা স্টার্টিং ট্যাগ ছিল এবং বাটনের একটা এন্ডিং ট্যাগ ছিল, তার মাঝখানে আমরা লেখা দিছি এবং স্টার্টিং এর ভিতরে আমরা এরকম টাইপ দিছিলাম, তারপর অন ক্লিক দিছিলাম। আর এই সেম কাজটা ইনপুটের ভিতর দিয়েও করা যায়, যে আমি ইনপুট টাইপ বাটন দিয়ে দিলাম আর এই অন ক্লিক অ্যাট্রিবিউট নিয়ে আসলাম যে হ্যালো ওয়ার্ল্ড। আমার বাটনে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। এটা জাস্ট ইনপুট টাইপ দিয়েও বাটন তৈরি করে দেখানো যায়। তো বাটন কয়ভাবে তৈরি করা যায় আমরা জাস্ট এর ভিতরেই দেখলাম। ইনপুট দিয়েও বাটন তৈরি করা যায়, আবার বাটন ট্যাগের মাধ্যমে বাটন তৈরি করা যায়। ক্লিক মি হ্যালো ওয়ার্ল্ড, এটা এই অন ক্লিকের জন্য কাজ করতেছে, অন ক্লিক অ্যাট্রিবিউটের জন্য। ইনপুট টাইপ কালার এইটার কোনো সময় ইউজ আসে নাই, তারপরও যদি কোনো ডিজাইন রিলেটেড বা কোনো কাজে প্রয়োজন হয় আপনার ওয়েবসাইটে, যে ইউজাররাই কালার চুজ করতে পারবে এরকম টাইপের কোনো যদি কাজ করতে চান, সেই ক্ষেত্রে ইনপুট টাইপ আপনারা কালার দিতে পারেন। যে কালারই করলে কালার সিলেকশনের বিভিন্ন অপশন আইসা পড়ে, যেই কালারটাই দিব ওইটাই এই জায়গায় সিলেক্ট হয়ে থাকবে, বা সাবমিট দিলে এই কালার কোডটাই নিয়ে ডাটাবেজে অ্যাড হবে। এটা অনেক সময় অনেকে মানে বড় বড় ওয়েবসাইটে থাকে যে আপনার লগ ইনের ব্যবস্থা দিছে, তো ওই ব্যাক এন্ডের যে আপনার জন্য যে ড্যাশবোর্ডটা থাকে ওই ড্যাশবোর্ডের ইন্টারফেসটা আপনি নিজের মতো নিজে মডিফাই করতে পারবেন। এটা বড় বড় ওয়েবসাইটে থাকে, সবগুলাই থাকে না, কিছু কিছুতে রাখে অনেকে। তো সেই সময় এইরকম টাইপের কাজটা ইউজ হয়, যে কাস্টমার নিজেই নিজের ড্যাশবোর্ড মডিফাই করতে পারতেছে।
স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আহ, স্যার টাইপ সাবমিট টাইপ বাটনের মধ্যে পার্থক্যটা কি তাহলে একটু যদি বলতেন। ইনপুট টাইপ যদি সাবমিট দেই, সাবমিট দিলে আমার এই যে পেজটা, সাপোজ এই যে সাবমিট, ও কিন্তু ডাটা একটা পাস করে দিছে এবং অন্য আর একটা পেজে চলে গেছে। অন্য পেজে কেন গেছে, এই জায়গায় আমরা অ্যাকশন পেজ বলে দিছি, এই জন্য অন্য একটা পেজে গেছে। এইটাই হচ্ছে সাবমিটের কাজ। যদি আমি এই জায়গায় ইনপুট টাইপ বাটন দিতাম, বাটন দিলে আর এই পেজ পর্যন্ত ও যাইতো না, ও আমার ফর্মটা যেই পেজে ছিল ওই পেজেই থেকে যেত। মানে কি বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারছি, মানে অন্য পেজে ডাটা পাস করার জন্য সাবমিট ব্যবহার করা হয়। হ্যাঁ, আর বাটন দিয়েও ডাটা আর পাস যে করা পেজে যায়, কিন্তু সেই ক্ষেত্রে আপনার অ্যাজাক্স জেকিউরি ওইগুলোর মাধ্যমে ডাটা পাস করা যায়, কিন্তু ও ডাটা পাস করে দেবে, আপনার পেজ রিলোড হবে না। পেজটা এই যে রিলোডের ব্যাপারটা, আমি যখনই সাবমিট দিতেছি ও তো আমার পেজ চেঞ্জ করতেছে, চেঞ্জ হওয়া মানেও তো একটা রিলোড, আমার একটা নতুন পেজ তো ঘুইরাই তারপরে ওই জায়গায় যাইতেছে। তো এইরকম টাইপের কিছুই হবে না যদি বাটন দিই। বাটন হইলে আপনার এই বুঝতে পারছি। জায়গা থেকে আমি সাবমিট দিছি, আমার ডাটা চলে যাবে, আর আমার এই ইন্টারফেসটা এই জায়গায় থেকে যাবে, কোনো কিছুর আমি চেঞ্জ দেখবো না। বাটনটার কাজই হইতেছে যে ক্লিক করার পর সেম পেজেই থাকবে, ও কোনো রিলোড দিবে না। আচ্ছা স্যার, হ্যাঁ, আচ্ছা স্যার, এখানে এই যে একটা লেখা যে লেখা হয় টাইপ ফর, তারপর হচ্ছে আইডি, এই লেখাগুলো লেখার কারণ কি? টাইপ দিয়েই তো আমি দেখাইতেছি, এই যে যেমন টাইপ কালার, হ্যাঁ, এই হ্যাঁ, কালারটা নেওয়ার জন্য কিন্তু এই জায়গায় আমার কালারের অপশন অটোমেটিক চলে আসছে। একটু আগে আমরা কি দেখছিলাম, এই যে চেক বক্স, টাইপ হ্যাঁ, চেক হ্যাঁ, বক্স দিছি বিদায়ী আমরা এই যে চেক বক্সটা দেখতে পারতেছি। টাইপ টেক্সট দিলে, যেমন এই জায়গায় আমি চেক বক্সের জায়গায় টেক্সট দিই, রান দিই, এই যে আমার একটা টেক্সট বক্স দিয়ে দিতেছি। এইগুলো হচ্ছে আমার ফর্মের টাইপ, এক একটা আমার এক একটা ফিল্ডের টাইপ, যে এই ফিল্ডটা আমার কি পারপাজে কাজ হবে। আমি এরকম যদি ডাটার জন্য, যে আমার দরকার নাম, নাম রিলেটেড ডাটার জন্য টেক্সট বক্স হইলেই হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা ইনপুট নিব, সেটা টেক্সট দিয়ে নিব। যদি ইমেইল দরকার হয় সেই ক্ষেত্রে আমরা একটা ইনপুট ডাটা নিব ইমেইলের। এই জন্যই আমরা টাইপটা ব্যবহার করি। আর আইডি, নেম, ফর, এইগুলো হচ্ছে আপনার এই ফিল্ড গুলা এখন তো সব আমাদের স্ট্যাটিক। এখন তো আমরা যা করতেছি সেটাই দেখতেছি, কিন্তু কোনো ডাটা কিন্তু অটোমেটিক কাজ করতেছে না। যখন হ্যাঁ, আমরা সামনে জাভা স্ক্রিপ্টে কাজ করব বা পিএইচপি তে কাজ করব, মানে ডাইনামিক করার জন্য যে কাজগুলা, ওই ডাইনামিক কাজগুলো যখন করব তখন এই আইডি, নেম এইগুলোর পূর্ণ ব্যবহার আসবে। এই নেম না থাকলে আপনি কোনো ডাটাবেজে নিতেই পারবেন না। কারণ যখন আমরা ডাটাবেজে ডাটা পাস করব তখন ও এই ফিল্ডের নামটা চাবে, যে আমি কোন ফিল্ড থেকে ডাটাটা নিব। তো ওই নামে হ্যাঁ, নামে 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 ম্যাচ করলেই তখন আমার ওই নামের ডাটাবেজে চলে যাবে, ওই নামের যে টেবিল থাকবে ওই টেবিলের ভিতরে ডাটা চলে যাবে। তো এই নামটা তখন ইউজ হবে যখন আমরা পিএইচপি মাইস্কেল কাজ করব। আর এই আইডির অনেক ধরনের ইউজ আছে। আইডি দিয়ে আমি যে কোনো কিছু কল করতে পারি। আইডি দিয়ে যদি আমার জাভা স্ক্রিপ্টের একটা ফাংশন, যে আমি এই ইনপুটটা এই জায়গায় হুম, একটা জাভা স্ক্রিপ্ট দিয়ে কিছু ডাইনামিক করব, সেই ক্ষেত্রে এই ইনপুট ফাইলটা তো আর আমি মুখ দিয়ে বললেই চিনবে না। কোড কোডটা তো চিনাইতে হবে, তখন ওই কোডটা এরকম আইডি দিয়ে কল করব, তখন ও আইডির নাম চাবে, আইডির নামের সাথে ম্যাচ করলে ও বুঝতে পারবে যে এই ফিল্ডেই আমার ডাইনামিক করতে চাইতেছে। মানে এইগুলো এখন হচ্ছে এদের ব্যবহার কি, শুধু input যদি আপনারা বইলা দিতাম তাহলে যা পরবর্তীতে যখন আপনি কাজে যাইতেন তখন এই আইডি নেই এইগুলো তো চিনতেন না। তো ইনপুটের ভিতরে আইডি অ্যাট্রিবিউট ইউজ হয়, নেম অ্যাট্রিবিউট ইউজ হয়, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখন প্র্যাকটিস করতেছি, কারণ এইগুলো প্র্যাকটিস করে রাখা ভালো, নাহলে পরবর্তীতে প্র্যাকটিস থাকে না, আপনি ইনপুট দিয়ে কাজ করে যাবেন, ফিল্ড দিবেন না। তার মানে এগুলোর কাজটা আরো পরে বেশি ডিটেলস হবে, তাই তো? হ্যাঁ, 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 যখন আপনি ওই পিএইচপি জাভাস্ক্রিপ্ট করবেন তখন এইগুলো লাগবেই, এইগুলো ছাড়া কিছু করতেই পারবেন না। এখন তো এগুলো না থাকলেও আমি আপনার আউটপুট দেখাইতে পারি। এই যে আমি আইডি, নেম এগুলো যদি কাইটা দিই, হুম, এইগুলা কাইটা দিয়ে রান দিলেও কিন্তু আমার এই যে ফিল্ড থাকতেছে, আমার ফিল্ডে কোনো সমস্যা নেই। আহ, জি স্যার, বুঝলাম।
তো এই যে কালার অ্যাট্রিবিউট, কালারের মানে কালার টাইপের আর কোনো কাজই নাই, যে একটা আইডি নেম এগুলোকে এমনিই দিছে, আর এই জায়গায় ভ্যালু ডিফল্ট হিসেবে লালটা দেখাইতেছে। এই FF0 কালার কোড কত দেখি, এই জায়গায় তো RGB তে দেখাইতেছে, তো গুগলে যাই দেখি, লাল। এই জায়গায় যদি আমি সাদা কালার ডিফল্ট হিসাবে রাখতে চাই বা কালো রাখতে চাই, যেমন এই কোডটাই, এই যে মানে ডিফল্ট হিসেবে যেটা রাখতে চাবো সেই কালার কোডটা এই জায়গায় দিয়ে দিলে আমার সব সময় এই জায়গায় এটা দেখাবে। মানে যে ইউজার আসবে, ইউজার আসলে কালার ফিলটা যখন দেখবে তখন এই জায়গায় ডিফল্ট হিসেবে এই কালারটা পাবে। এটার আর কোনো কাজ নেই, জাস্ট কালারের ডাটা পাস করার জন্য যদি কারো দরকার হয় সেই ক্ষেত্রে সেই কালার টাইপ নিয়ে কাজ করবে। তারপরে ইনপুট টাইপ ডেট, এটার কাজ আছে, এটা অনেক সময় আমাদের লাগে। ইনপুট টাইপ ডেটটা কিভাবে কাজ করে, এই যে এই সবগুলা ইনপুটই কিন্তু ফর্মের ভিতরে কাজ করে, ফর্মের বাইরে আবার ইনপুট দিয়েন না, তাইলে ওইগুলা কাজ করবে না। এমনি আউটপুট দেখাবে কিন্তু ওইগুলার ব্যাকএন্ডের কোনো কাজ কখনোই হবে না। এই জায়গায় কি দিলাম, ইনপুট টাইপ দিলাম ডেট। এই ডেট দেওয়াতে কি হলো, এই যে দেখেন আমার ডেট ফরম্যাটের একটা বক্স অটোমেটিক আইসা করছে। এই জায়গায় চাইলে আমি এই যে আমাকে ক্যালেন্ডার দেখাইতেছে, এই ডেট দিছি বিদায় এই জায়গায় আমার ক্যালেন্ডার আসতেছে। তো এই জায়গায় আমি একটা ডেট সিলেক্ট করে ডাটা পাস করে দিলাম, তাহলে আমার ডাটা বেজে শুধুমাত্র এই ডেটটাই হইতেছে ডাটা হিসেবে যাবে। তো অনেক সময় ডাটা বেজে এরকম কাজ আছে যে ফর্ম থেকে আমাদের ডেটও লাগে, একটা লোক একটা কিছু অর্ডার করলো, অর্ডারটা কয় তারিখ করলো, সেক্ষেত্রে আমার ডেট দরকার আছে না। তো কাস্টমার এরকম, তাদেরকে এরকম সুবিধা করে দিতে হবে, তারা ওই টাইপ করবে এরকম ব্যাপারটা তো ভালো দেখায় না। তো এরকম আপনি ফিল্ড দিয়ে দিলেন যে এরকম তুমি সিলেক্ট করো নভেম্বর, সে চাইলে সামনের ডেটে যদি চায় যে আমার এত তারিখের একটা অর্ডার কনফার্ম করলাম, এরকমও করতে পারবে। এই যে ডেট সাবমিট দিলে তখন আমার এই ডেটটা ডাটাবেজে চলে যাবে। এই জায়গায় ডেট টাইম লোকাল, আগে ডেট দেখলাম, আর এই জায়গায় ডেট এবং টাইম দুইটা সহ সেম কাজই, জাস্ট এই জায়গায় টাইপটা চেঞ্জ। এই জায়গায় টাইপটা কি, ডেট টাইম লোকাল, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। যখন এই ডেট টাইম লোকাল টাইপের ভিতরে দিবেন তখনইও এরকম ফিল্ড আসবে। তখন এরকম আপনি এই জায়গা থেকে একটা তারিখ দিলেন, আর এই জায়গা থেকে দিলেন যে আমি সকাল 10টা দিলাম, তাহলে কি হবে 10টা AM। মানে এরকম করে ও সিলেক্ট করে যেতেছে, ডাটাটা পাঠাইতে পারতেছে। এই যে দেখছেন আমার ডাটা, যে পার ডে টাইম, আমার ডেট এবং টাইম, ওই ডেট টাইমটা পাস করতে পারতেছে যখনই আমি ডেট টাইম লোকাল দিব। ইনপুট টাইম ইমেল, ইমেল তো আমরা দেখছি, এই একটা ঘর। এই জায়গায় যদি আমি সব ABCD লেখা দিই, দেখেন কি হয়, সাবমিট দেই, ও যাইতেছে না। কি বলতেছে, প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট আর মিসিং, ও অ্যাট দ্য রেটটারই খুঁজতেছে, যদি অ্যাট দ্য রেট না থাকে ও এটার ইমেল হিসেবে কাউন্ট করতেছে না। যখন আমি অ্যাট দ্য রেট দিয়ে আবার কিছু লিখলাম এখন যাবে, কিন্তু এটাও তো পূর্ণাঙ্গ হইল না। এরকম আরো পূর্ণাঙ্গ করা যায়, এটা যখন আমরা jQuery জাভাস্ক্রিপ্ট করব, PHP করব, তখন ভ্যালিডেশনে যে অ্যাট দ্য রেটও লাগবে, তারপরে লাস্টে ডটও লাগবে, এরকম না মিললে এটা ইমেল হিসেবে কাউন্ট করব না। তো এটা জাস্ট এখন ইমেল দিলে ও বেসিক একটা ভ্যালিডেশন করে দিতেছে, যদি অ্যাট দ্য রেট না থাকে তাহলে এটা ইমেল না। যদি কোনো ইমেল অ্যাড্রেস লিখতে হয় তাহলে অবশ্যই অ্যাট দ্য রেট থাকতে হবে। ওই জিনিসটাই ও এই ইমেল টাইপের মাধ্যমে ভেরিফাই করে দিতেছে, ভ্যালিডেশন করে দিতেছে। ইনপুট টাইপ ফাইল,
এটা আমাদের দরকার হয় অনেক সময়। অনেক ফর্মে দেখা যায় যে অনেকে চাকরি বাকরির ফর্ম ফিল আপ করে, সে জায়গায় কিন্তু দেখা যায় যে ছবি চায়, যে ছবি আপলোড করেন। তো ওই রকম আপলোড করার যে অপশনটা ইউজারকে দেওয়া হয়, ওই অপশনটাই এরকম ফাইলের মাধ্যমে করা হয়। এই যে দেখছেন, এরকম দেখছেন না বিভিন্ন জায়গায়? এই যে আমরা ইনপুট টাইপ ফাইল, এই ইনপুট টাইপ ফাইল লিখলেই এরকম একটা চুজ এ ফাইল অপশন আসবে, এবং এই চুজ এ ফাইল অপশনে ক্লিক করলেই ও আপনার কম্পিউটারের অ্যাক্সেস যাবে যে কোন জায়গা থেকে আপনি কি সিলেক্ট করতে চাইতেছেন। এখন আমি কোর্স মডিউলটা সিলেক্ট করতে চাইতেছি, এই যে কোর্স মডিউল পিডিএফ। এখন সাবমিট দিলে যখন আমার এরকম পিএইচপি মাইস্কুয়েল এর কোড লেখা থাকবে, তো ওই অনুযায়ী ও এই ফাইলটা নিয়ে ডাটাবেসে রেখে দিবে। যদি কেউ ছবি দেয় তাহলে ওই ছবি নিয়ে ডাটাবেসে রাখবে। তো ওইসব ক্ষেত্রে এরকম ফাইল আপলোডের ব্যাপারগুলো রাখলেই আমাদের ইনপুট টাইপ ফাইল দিতে হবে। ইনপুট টাইপ মান্থ, এগুলো সবই ইজি ব্যাপার। জাস্ট টাইপে কি হবে ওইটা জাস্ট লিখে দিলে এই জায়গায় অটোমেটিকই হয়ে যাবে। কিন্তু নামগুলো হয়তো মনে থাকবে না, তো নাম মনে তো না থাকলেও সমস্যা নাই, এই W3 স্কুল এটা সবসময়ই থাকবে। যদি কখনো ভুলা যান এই জায়গা থেকে আইসা একটু দেখে নেবেন। প্রথম প্রথম ডিজাইন ডেভেলপিং করতে গেলে কিছু মনেই থাকে না, জাস্ট ধারণাটা থাকে যে এটা এইভাবে করে, তো কি লিখতে হবে ওই এটা মনে থাকে না। এটা আপনারও থাকে না, 2-3 বছরের এক্সপিরিয়েন্স লোকদেরও থাকে না। তো এটা নিয়ে ভয় পেয়ে লাভ নাই যে এত কিছু আমার সব মুখস্থ রাখতে হবে, না মুখস্থ রাখতে হবে না, জাস্ট আইডিয়াটা থাকলেই হয়। তারপরে বিভিন্ন জায়গা থেকে যে W3 স্কুল আছে, গুগল আছে, ইউটিউব আছে, একটু মডিফাই করে ঘুরে ফিরে লিখলে আপনাদের সাজেশন দিবে যে এই জিনিসের জন্য এটা লিখতে হয়। ইনপুট টাইপ মান্থ, এই যে মান্থ দিলেই এরকম একটা ঘর দিবে ডট ডট সহ। এই জায়গায় ক্লিক করলেই কোন মান্থ দরকার এটা দিয়ে দেবো। এই জায়গায় তারিখ দেওয়ার অপশন নাই, শুধু ওই ক্যালেন্ডারই আসছে ডেটের মতো, কিন্তু এখান থেকে শুধু মান্থ আর ইয়ারটা সিলেক্ট করা যাবে। এর চেয়ে ওই ডেটই ভালো, শুধু শুধু মান্থ ইউজ করে লাভ নেই। এই যে ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ নাম্বারটা তো আমি দেখাইছি আগে, যে এই জায়গায় ডিজিট ছাড়া অন্য কিছু কাজ করবে না। এবিসিডি দিলে এবিসিডি কাজ করে না। সেই যে এবার রেস্ট্রিকশন টাইপের কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন চেক specifies that an input field should be pre-selected when the page loads for type checkbox। আমরা যে চেকবক্সের কাজটা করছি না, বা রেডিও, ওই জায়গায় যে চেকবক্সের যে অপশনগুলা, ওই জায়গায় কি দেখানোর মতো অপশন আছে? এই চেকটা আমি কপি করে এই যেমন চেকবক্স এটাতেই দেখাই। আই হ্যাভ এ বাইক, আমি এই চেকবক্সটার কাজ করব। আইডি, নেম, ভ্যালু, ভ্যালুর পরে জাস্ট চেক অ্যাট্রিবিউটটা দিয়ে দিলাম, দিয়ে রান দিলাম। তাহলে কি হলো, এই চেকটা দেওয়াতে আমি যখনই এই পর্যন্ত আসবো বা এই ফর্মে আসবো, তখন এই একটা ইনপুট, একটা চেকবক্স আমার ডিফল্ট, মানে আগে থেকেই সবসময় সিলেক্ট অবস্থায় থাকবে। এটার জন্য আমার ক্লিক করা লাগবে না, এটা আমার ডিফল্ট ভাবেই এই জায়গায় টিকমার্ক অবস্থায় থাকবে, চেকড অবস্থায় থাকবে। আর এই অ্যাট্রিবিউটটা চেকবক্সের ক্ষেত্রেও কাজ হয়, এবং ওই যে রেডিও বাটন, যে মেল ফিমেলের যে কাজটা করলাম, ওই জায়গাতেও এটা কাজ করে। যদি আমরা রেডিও বাটনে ওই অ্যাট্রিবিউট ইউজ করি, এই যে রেডিও বাটন, মনে করেন আমি মেইলটা চেকড অবস্থায় ডিফল্ট ভাবে রাখতে চাইতেছি, যে যখনই আমি আসি আমার ডিফল্ট ভাবে মেইল চেক হয়ে থাকবে, সেক্ষেত্রে জাস্ট এই মেইলের ভিতরে আমি চেকটা দিয়ে দিলাম, রান দিলাম। এই যে
এটা আমার এই জায়গায় এখন সবসময়ই থাকবে, যতক্ষণ পর্যন্ত এই চেক থাকবে। চেক উঠাইয়া দিলে তখন আবার 3টা খালি থাকবে, আমার যেটা চয়েস করার সেটা চুজ করবে। এখন এই মেইল চয়েস অবস্থায় আছে মানে এরকম না যে অন্য কিছু চুজ করতে পারবো না, অন্য কিছু চুজ করতে পারবো, কিন্তু এইটা মেইল ডিফল্ট ভাবে প্রথমে দেখাবে আপনাকে যে এটা সিলেক্ট অবস্থা আছে, আপনি চাইলে আর কিছু ক্লিক করা লাগবে না, ডাইরেক্ট সাবমিট দিয়ে যাইতে পারেন। এটা একটু ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া আর কি। দেখা যায় যে অনেক আইটেম থাকে যে এটা সবসময় সিলেক্টেড অবস্থায় থাকে, তো এটা পাবলিককে বারবার সিলেক্ট করানোর আমার কি দরকার, আমি এটাকে চেকড অবস্থায় রেখে দিই। ওইসব কাজের ক্ষেত্রে এই চেকটা দরকার হয়। এরপর ইনপুট টাইপ বাটন, বাটন তো এটা তো আরো পরে আমরা রেস্ট্রিকশন ডিসেবল স্পেসিফাইজ দ্যাট অ্যান ইনপুট ফিল্ড শুড বি ডিসেবল। ফিল্ড অনেকগুলো আছে এবং আপনি চাইতেছেন যে এই ফিল্ডে কেউ ক্লিক করতে পারবে না, সেই ক্ষেত্রে এই ডিসেবল লেখাটা অ্যাট্রিবিউটের ভিতরে দিয়ে দিলেই ওই ফিল্ডটা ডিসেবল আকারে থাকে। ফিল্ডটা আপনি দেখতে পারতেছেন কিন্তু ওই ফিল্ডে কোনো কাজ করবে না। এই যেরকম করে আমরা চেক দিয়ে আসলাম সেম ভাবে জাস্ট চেকের জায়গায় ডিসেবল দিয়ে দিবেন, বা চেকের পরে দিবেন যে আপনি চেকটা রাখতে চাইতেছেন ডিসেবলও রাখবেন, তাহলে একটু একটা স্পেস দিয়া ডিসেবলটাও রেখে দিবেন। এই যেমন ডিসেবলটা আমি এই ইনপুটটা এই ডিসেবল করে দিয়ে দেখাই। এই ইনপুট টাইপ 1 to max দেওয়া, আমি লাস্টে দিলাম ডিসেবল, রান দিলাম। এই যে আমি এই জায়গায় কিন্তু ক্লিক করে আর কিছু লিখতে পারতেছি না, এটা ডিসেবল, যে এই ফিল্ড কেউ কাজ করতে পারবে না। তারপরে ম্যাক্স লেন্থ, এটা ওই ভ্যালু দিয়ে দেওয়া যায় যে এই ইনপুট ফিল্ডে যদি আমি নাম্বারের কোনো ফিল্ড দেই, এই জায়গায় আপনি একটা ভ্যালু দিয়ে দিতে পারেন যে 10, তাহলে এই জায়গায় 10-এর বেশি কেউ লিখতে পারবে না। ম্যাক্স লেন্থ এটা হচ্ছে ক্যারেক্টার। মনে করেন আমার যে ইনপুট ফিল্ডটা আছে আমি এই জায়গায় ম্যাক্স লেন্থ দিয়ে দিলাম 100 ওয়ার্ড, তো কেউ এরকম 100 ওয়ার্ডের বেশি লিখতে পারবে না, তখনই এরর দিবে বা আর কাজ করবে না, যে আপনি কি করতেছেন কিন্তু কোনো ডাটা আর ওই ফিল্ডে অ্যাড হইতেছে না। আর এই জায়গায় মিনিমাম যদি মিন ভ্যালু করে দেন, এটা মিনিমাম স্পেসিফাইজ দ্য মিনিমাম ভ্যালু ফর অ্যান ইনপুট ফিল্ড। আপনি মনে করেন মিনিমাম ভ্যালু দিয়ে দিচ্ছেন 50, তো ওই জায়গায় আপনার 50-এর নিচে যদি কেউ 20 দিয়ে সাবমিট দেয় তখন ও বলবে যে আমার ভ্যালু মিনিমাম হয় না, একটা এরর দিবে যে মিনিমাম ভ্যালু 50 দিতে হবে, যদি 50-এর নিচে দাও তাহলে কাজ করবে না। এটা প্যাটার্ন হচ্ছে ওই রেগুলার এক্সপ্রেশন টু চেক ইনপুট ভ্যালু, এটা এই জায়গায় দেখে লাভ নেই, এটা যখনই পিএইচপি জাভাস্ক্রিপ্ট করা হবে তখন এই প্যাটার্ন রেগুলার এক্সপ্রেশন এইসবের ব্যাপারে কাজ আছে। রিড অনলি, এটা হচ্ছে কোনো একটা ফিল্ড, ওইটা জাস্ট আপনি দেখতে পাবেন, ওই জায়গায় একটা ডাটা দেওয়া থাকবে, ওইটা কোনো এডিট করা যাবে না। ইনপুট ফিল্ডে ডাটাটাও থাকবে কিন্তু এই ডাটাটা রিড অনলি মোডে থাকবে, এই জায়গায় আপনি কোনো এডিট করতে পারবেন না। এই জায়গায় যদি লেখা থাকে মিনিমামই আপনি চাইলে ওইটারে ডিলিট করে ম্যাক্সিমাম করতে পারবেন না, কিন্তু এই ফিল্ডটা ডিসেবল অবস্থাতে থাকবে না, ইনেবল অবস্থাতেই থাকবে, কিন্তু এডিটিং মোডে থাকবে না। তারপরে রিকোয়ার্ড এটা হচ্ছে ভ্যালিডেশনের ক্ষেত্রে। রিকোয়ার্ড দিলে কি হবে, রিকোয়ার্ড দিলে মনে করেন এই যে আমি ফার্স্ট নেম এই জায়গায় রিকোয়ার্ড দিয়ে দিলাম, ইনপুট ফিল্ডে একটা অ্যাট্রিবিউট দিলাম রিকোয়ার্ড, সেই ক্ষেত্রে আমি যদি শুধু ইমেল দেই, ইমেল দিয়ে মনে করেন ডাটাটা সাবমিট করে দিব, সেই ক্ষেত্রে ও ডাটাটা সাবমিট হবে না, একটা এরর দিবে এবং ওই নেম ফিল্ডটা আপনার একটা নোটিফিকেশন দিবে বা একটা রং কালার, যদি লাল কালার সেট করে রাখি তো ওই এররের মতো দিবে যে এই ফিল্ডটা এমটি আছে, এই ফিল্ডে কিছু না লেখা তুমি যেতে পারবা না সামনের দিকে, বা সাবমিট দিতে পারবা না, সাবমিট দিলেও সাবমিট কাজ করবে না, আবার ঘুরায় একই জায়গায় নিয়ে আসবে, বলবে এই ডাটা দিতে হবে। এইরকম আপনাদের যদি কোনো যেমন একটা ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, তো রেজিস্ট্রেশন ফর্মের আমাদের মূল কি কি থাকে, যে আমাদের নাম লাগবে, একটা ইউজারের নাম তো লাগবেই, তারপরে ইমেইলও লাগবে, ইমেইল ছাড়া আমি এই ফর্মটা বা এই রেজিস্ট্রেশনটা কাউন্ট করব না।
এইরকম টাইপের কাজের সময় আপনি ওই রিকোয়ার্ডটা ইউজ করবেন। এরপরে সাইজ, স্পেসিফাই দ্য সাইজ ওয়াইড ইন ক্যারেক্টারস অফ এন ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ডের সাইজ কতটুকু হবে, সাইজ বড় ছোট করা যায় ইনপুট ফিল্ডের। এমনিতে তো একটা ডিফল্ট সাইজে থাকে যে ইনপুট ফিল্ড, মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া, যেমন এই জায়গায় দেখাই কোয়ান্টিটি 30। যদি এই জায়গায় আমি একটা সাইজ দিয়ে দিই, কাজ করতেছে না। সাইজটা এরকমই, সাইজ বাড়ানো কমানোর জন্য, ইনপুট ফিল্ডটা বড় ছোট করার জন্য সাইজটা ইউজ হয়। Specifies the legal number intervals for an input field। এটা ওই বিভিন্ন অ্যানিমেশনের ক্ষেত্রে এই স্টেপে ইউজ হয়, যে এত মিনিট পরে একটা ইন্টারভ্যাল দিব, সেই ক্ষেত্রে এরকম স্টেপ ইউজ। এটা যখন সিএসএস এর অ্যানিমেশন টাইপের কোনো কাজ হবে সেই ক্ষেত্রে ওই জায়গায় ইউজ হবে। আগে তো ভ্যালু তো আমরা দেখলামই, ভ্যালু বিভিন্ন ফিল্ডে আগে থেকে ভ্যালু সেট করে রাখা যায় ডিফল্ট হিসাবে, যে আমার এই ইনপুটের ভ্যালু এইটা। টাইপ রেঞ্জ, এটা একটু দেখি, এই জায়গায় একটা কাজ আছে, যে একটা ভলিউম বার দিয়ে দেখাইছে, লেভেল ফর ভলিউম বিটুইন এত ইনপুট। এই যে টাইপ রেঞ্জ দিছে, রেঞ্জ দিলেই এরকম একটা বার হিসাব হবে অটোমেটিক। ইনপুট টাইপ রেঞ্জ দিলেই এই যে একটা বার আসবে। আর এটা আইটির একটা নাম দিছে, জাস্ট ভলিউম মিনিমাম দিছে 0 এবং ম্যাক্স দিছে 50। মানে এই বারটার আমার ম্যাক্স হচ্ছে, যদি আমি ফুল করে দিই তাহলে এটার ভ্যালু থাকবে কত, 50। 100 দিলেও তেমন কোনো চেঞ্জ আসবে না, জাস্ট এই বারটার ভ্যালু তখন 100 হয়ে যাবে। যদি আমি সাবমিট দিই এবং এই বারের ডাটাটা আমি কালেক্ট করে রাখতে চাই ডাটাবেজে, তখন এটা অনুযায়ী অটোমেটিক ক্যালকুলেট করে যে এই জায়গায় থাকলে কত হবে, এই জায়গায় থাকলে সাপোজ ধরেন এই জায়গায় 85 আছে বা 90 আছে, এটা ও নিজেই বুঝবে যে এই জায়গায় কত আছে। তো সাবমিট দিলে এই পরিমাণ ডাটাটাই ও ডাটাবেজে পাস করে দিবে। এরপর এটা ইনপুট টাইপ সার্চ, এটা একটা সার্চ বার। এই যে যদি এরকম সার্চ দেন এরকম একটা বার দিবে, আর একটা এই যে ক্রস চিহ্ন। সার্চ করতে গেলে তো আমরা দেখি যে এরকম থাকে, ক্লিক করে দিলাম, কেটে দিলাম। জাস্ট একটা ইনপুট ফিল্ড, টেক্সট ফিল্ডটাকে একটু আপডেট করছে ওরা, আপডেট করে একটা ক্রস চিহ্ন দিয়ে দিছে। এই কাজটাই হচ্ছে আপনি যখন টাইপ সার্চ দিবেন তখন এটা পাওয়া যাবে। এই যে টাইপ টেল, এই কাজগুলো যখন জাভাস্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশন দেখাবো তখন কি করা যাবে, এইগুলো আগে দেখার লাভ নেই। যেমন এই জায়গায় ও যে ডিফাইন করে দিছে যে 1 2 3, এরপর একটা হাইফেন থাকবে, 4 5 6 7 8, এই ফরম্যাটেই লিখতে হবে। এই ফরম্যাটের বাইরে কেউ সরাসরি লিখতে পারবে না, লিখলে সাবমিট দিলে ভুল বলবে, ম্যাচ হয়নি। ইনপুট টাইপ ইউআরএল, এই জায়গায় জাস্ট এরকম www.com এরকম না হইলে বলবে যে এটা ইউআরএল না। এই যে প্লিজ এন্টার ইউআরএল, ভুল বলতেছে কারণ আমি এইচটিটিপিএস দিই না। এইবার যাবে, ভ্যালিড ইউআরএল না হলে এই ফিল্ড কাজ করবে না বা সামনের দিকে যাবে না। ইনপুট টাইপ উইক, এটা
জাস্ট ওই সপ্তাহ ক্যালেন্ডার, এটা দেখার মতো কিছু নাই, আমরা তো ওই ডেটে যা দেখছি সেটাই। যেখানে অনেকগুলো টাইপ আছে, এই টাইপগুলা যখন যা লাগবে, যেটা লাগবে তখন ওই নাম দিয়া কল করলেই ওই রকম ফিচার তাহলে দিয়ে একটু দিবে। বিরতি দেন এখন। হ্যাঁ, এখন বিরতি দিব, 4টা তো বাজে। ওকে, তাহলে যান, 20 মিনিটের বিরতি। 20 মিনিটের ভিতরেই আইসেন, কেউ দেরি করেন না, সবাই আইসেন। ঠিক আছে স্যার।